আনন্দকে স্কুলে নামিয়ে দিয়ে ক্লাবের কাছাকাছি পৌঁছাতেই আবারও আকাশের বুকে জমল ঘন কালো মেঘ। মেঘে মেঘে ঘষা লাগায় সৃষ্টি হলো তাদের আর্তনাদ, যার দরুন কান্নারূপে নেমে এলো ঝুম বৃষ্টি। অনিতা বুঝলো বেশ ভারী বর্ষণ হবে, তাই চটজলদি রিক্সা ভাড়া মিটিয়ে তমাকে নিয়ে নেমে পড়ল সে। গা ভেজে যাওয়া থেকে বাঁচতে দ্রুত পায়ে ক্লাবে ঢুকতে নিলেই থমকে দাঁড়ালো দুজনেই। ক্লাবের প্রত্যেকে বৃষ্টিতে ভিজে পানির সাথে খেলা করতে বেরিয়ে এসেছে আজ। অনিতাকে দেখেই তারা একচোটে গোল হয়ে ভিড় জমালো তাকে ঘিরে। আজ এত দেরি করে আসায় এক একজনের এক এক অভিযোগ তার প্রতি, যার জানান দিচ্ছে তাদের অভিমানে মাখা আধো আধো বুলের মিশ্রণ। ভার্সিটিতে অ্যাসাইনমেন্ট জমা দিয়ে আজ বেরিয়ে এসেছে নিশান্ত, সাথে রিবানও সঙ্গ দিতে বেরিয়ে এসেছে বিনা বাধায়। বাড়ি থেকে ভার্সিটির আসার পথেই আকাশে হালকা কালো মেঘের অস্তিত্ব আবিষ্কার করে বুদ্ধি খাটিয়ে বাইকের বদলে প্রাইভেট কার নিয়ে বেরিয়েছিল নিশান্ত। আবারও বৃষ্টি এলে কাকভেজা হয়ে থেকে বাঁচতেই প্রাইভেট কার নিয়ে বেরোতে হয়েছে তাকে, নয়তো বাইকের বদলে দম বন্ধকর গাড়িতে চড়ে বেড়াতে একেবারেই নারাজ সে। গাড়ি চালাতে চালাতে অর্ধেক রাস্তা পার করতেই বর্ষণ নেমে আসায় স্বস্তির নিঃশ্বাস ফেলল নিশান্ত। ভাগ্যিস বুদ্ধি কাটিয়ে বাইক নিয়ে বেরোয়নি সেই, ভেবেই নিজের প্রতি প্রাউড ফিল হলো তার। হঠাৎ এগোতে এগোতে রাস্তার পাশে এত বাচ্চার ভিড় জমতে দেখায় জোরে সোরে ব্রেক কষল নিশান্ত। আচমকা এভাবে ব্রেক কষায় টাল সামলাতে না পেরে গ্লাসের সাথে ঠাস করে মাথায় বাড়ি খেল রিভান। কপালে হাত চেপে ধরে রেগে, ওই বেটা ব্রেক মারলি কেন? এতটুকু বলতেই নিশানের মতো সেও থমকে গেল বাচ্চাদের ভিড়ে শাড়ি পরিহিত হাস্যোজ্জ্বল সেই তরুণীতে। বৃষ্টির পানিতে বাচ্চাদের সাথে সে কি দারুণ খেলায় মেতেছে সেই রূপসী কন্যা। তার বামগালে সৃষ্ট টোলের গর্তে এক অদ্ভুত আকর্ষণ টানতে বাধ্য করেছে যে কোনো হৃদয়কে। নিশান্ত মুগ্ধ চোখে অপলক চেয়েই অনিতাকে পর্যবেক্ষণ করতে লেগে পড়ল। না চাইতেও চোখ দুটো যেন অনিতাতেই আটকে গিয়েছে তার। এই কপাল কুচকে ঝাঁঝালো গলায় ঝগড়া করা মেয়েটাও বুঝি হাসতে জানে। আচ্ছা, এই মেয়েটা কি কোনো বহুরূপী নাকি কোনো পরী? একটা মানুষ এতগুলো চরিত্র বহন করে কিভাবে? উফ, অস্থির। এত মেয়ে নয় যেন পুরো আগুন মাম্মা। পাশ থেকে নিভানের গলা পেয়ে হকচকে উঠে অনিতার থেকে চোখ নেমে নিল নিশান্ত। কেন যেন বড্ড মায়া লাগছে তার এই রাগী অনিতাকে এভাবে হ্যাবলার মতন দেখার জন্য, নাকি নিভানের এভাবে অনিতাকে দেখে বাজেভাবে মন্তব্য করার জন্য তা জানা নেই নিশান্তের। সে শুধু অনুভব করছে তার ভেতরে আবারও রাগের জোয়ার ধেয়ে আসছে। নিশান্তের ভাবনার মাঝে আবারও সাইকেল চালালো নিভান। অনিতার দিকে গোল লাগানো দৃষ্টি নিক্ষেপ করে এক হাতে নিশান্তের হাত চেপে ধরে সে বলল, দোষ, এটা তোদের ফ্ল্যাটের নতুন ভাড়াটিয়া মেয়েটা না যে আজ তোর গায়ে পানি ফেললো? অনিচ্ছা সত্ত্বেও গম্ভীর গলায় বলল নিশান্ত। হ্যাঁ তো? নিশান্তের পজিটিভ জবাবে ঠোঁটের কোণে রহস্যময় হাসি রেশ টেনে নিভান বলল, সাব্বাস, তাহলে তো একেবারে লাইন সেট। ইস, এতদিন কোথায় ছিল মেয়েটা? আগে কেন দেখলাম না বলতো? আহারে, কি মিস্টার করে ফেলেছি দোষ। এই কষ্ট কই রাখবো আমি? রিভানের কথায় কপালের ভাঁজ আরো দৃঢ়ভাবে প্রকট হলো নিশান্তের। নিভানের থেকে হাত ছাড়িয়ে বিরক্তি ভঙ্গিতে এসে প্রশ্ন করল, ওয়েট, তুই কবে থেকে সানির মতো মেয়েদের দিকে তাকাতে শুরু করলি রিভান? বিনিময়ে বুকের বাম সাইডে হাত দিয়ে চেপে ধরল নিভান। নিশান্তের চোখে চোখ রেখে মুচকি হেসে বলল, কবে থেকে নয় দোষ, আজ থেকে, এখন থেকে। তবে অন্য মেয়েদের দিকে নয়, জাস্ট এই মেয়েটির দিকেই। তার নামটা কি মেয়েটার? আই থিঙ্ক ওর নাম সুইটি মিষ্টি হানি টাইপ কিছু একটা হবে, রাইট? এবার রাগের সীমানা আকাশ ছুঁয়ে ফেলল প্রকাশ করল না নিশান্ত। গাড়ি স্টার্ট দিয়ে স্টিয়ারিং এ হাত রেখে বিরক্তিকর গলায় জানি না বলেই ফুল স্পিডে গাড়ি টান দিল সেই। রাস্তার পাশে বেশ কিছু ভাঙা অংশে পানি জমাট বেঁধে থাকায় সেদিকে কোনো ভ্রুক্ষেপ না করে এগিয়ে চলল সে। কাক ভেজা হয়ে বাচ্চাদের সাথে বৃষ্টিতে হাত মেলায় খেলা করছিল অনিতা। এই রাস্তায় তেমন একটা যানবাহন চলাচল করে না বলেই একটু হলেও সে চিন্তামুক্ত। কিন্তু ভাবনাটা আর বেশিক্ষণ ভাবতে হলো না তাকে। নিয়তির চরম পরিহাসে হঠাৎ তীব্র গতিতে চলমান প্রাইভেট কার এসে রাস্তায় জমাট বাঁধা কাদা পানি ছিটিয়ে দিল তার ওপর। নিতেশ ভেজা শরীরে শাড়ির ওপর কাদা পানি লেপটে যাওয়ায় কপাল কুঁচকে বিস্মিত হল অনিতা। ওই বেটা দাঁড়া, আমাদের ভিজিয়ে দিয়ে পালিয়ে যাচ্ছিস? বাচ্চারা অ্যাটাক! রেগে মেগে অনিতার কথায় কয়েক সেকেন্ডের মধ্যে নিশান্তের পথ আটকে ধরল বাচ্চাগুলো। হঠাৎ এভাবে এতগুলো বাচ্চার সামনে চলে আসায় ভড়কে গিয়ে তৎক্ষণাৎ ব্রেক কষল নিশান্ত।
আবার আচমকা কাছে ধাক্কা লেগে মাথায় বাড়ি খেল নিভান। কপাল চেপে ধরে বলে চাপা আর্তনাদ করেই গ্লাসে এক প্রকার কিলঘুষির বর্জ্যপাত যেন শুরু হয়ে গেল। বাচ্চাগুলো তাদের গাড়ি পুরোপুরি ঘেরাও করে ফেলেছে। তুমুল গতিতে চোখের মুখে রক্তিম আবার ধারণ করে উইন্ডোতে আঘাত করছে তারা। নিজেদের গায়ে কাদা লাগায় কোনো সমস্যা না হলেও তাদের অন্যাপুর গায়ে কেউ এভাবে কাদা পানি মেখিয়েছে, ব্যাপারটা মোটেও পছন্দ হয়নি তাদের। রাস্তা কি ছোট হয়ে গিয়েছিল এক মুহূর্তের জন্য যে এতগুলো জায়গা ফেলে একদম তাদের পাশে গিয়েই কাদা পানি ছেড়েতে হলো গাড়ির ভেতরে থাকা পচা ছেলেদের? বাচ্চাগুলো রেগে আগুন হয়ে হইচইয়ের মাঝে গাড়ি থেকে একদম সামনে এসে দৃষ্টি শুরু করে দাঁড়ালো অনিতা। নিশান্ত বুঝলো এই ভিড় ঠেলে এগোনো কোনোভাবেই যাবে না আর, তাই এক প্রকার বাধ্য হয়ে দরজা খুলে বেরিয়ে এলো সেই। নিশান্ত নামতেই রিভানও গাড়ি থেকে কপাল চেপে ধরে নেমে পড়ল অগত্যায়। গাড়ি থেকে সে চিরচেনা মুখশ্রী বের হতেই চোখ বড় বড় হয়ে এলো অনিতার। অবাকের ভাবের বদলেই নিমিষে প্রকাণ্ড রাগের আকার ধারণ করে নিল সে। ঠোঁটের কোণে তাচ্ছিল্যের হাসি ফুটে নিশান্তকে উদ্দেশ্য করে অনিতা বলল, কতটা বোকা আমি! আমার আগেই বোঝা উচিত ছিল যে এরকম একটা বিচ্ছিরি কাজ আপনি ছাড়া আর কেউ করতে পারে না। অনিতার তাচ্ছিল্য ভরা প্রলাপে চোখে মুখে বিরক্তির চাপ দৃঢ় হলো নিশান্তের। যদিও রাগের বশে না জেনে বোঝেই অতিরিক্ত স্পিডে গাড়ি চালানোটাই অঘটনটা ঘটে গিয়েছে, তবুও তাতে অনুশোচনা হওয়ার বদলে যুক্ত হলো আরও একরাশ বিরক্তি। বৃষ্টির তেজ কমে যাওয়ায় গুড়ি গুড়ি বৃষ্টিতেই আধবেজা হয়ে গেল নিশান্ত। অনিতার কথায় বিপরীত পকেটে থাকা দুহাতে গুজে ডোন্ট কেয়ার ভাব নিয়ে সে বলল, আমার জায়গায় যে কেউ থাকলেই এই অঘটনটা ঘটে যেতে পারত। এভাবে কাঁধায় মাখামাখি হওয়ার পূর্বে আপনার রাস্তায় নেমে এভাবে বৃষ্টিতে মাতামাতি করার পরিণতির সম্বন্ধে জেনে নেওয়া উচিত ছিল মিস অনিতা। নিশান্তের মুখে অনিতার নামটা শুনতেই ভুরু কুচকাল রিভান। তখন মেয়েটার নাম জিজ্ঞাসা করায় জেনে শুনেও নিশান্তের জানি না জবাবে চরম বিরক্ত সে। অনিতা বুঝলো এভাবে কথায় শুধু কথাই বাড়বে, কাজের হবে না, তাই বাচ্চাদের ইশারায় চেঁচামেচি বন্ধ করতে বলে তাকে ফলো করতে বলল অনিতা। রাস্তার ভাঙা অংশে জমে থাকা কাদা পানি পা দিয়ে ছিটকে নিশান্তের গায়ে মেখে মুচকি হাসল সেই। অনিতার দেখা দেখি বাচ্চারও একইভাবে কাদা চেটাতে ব্যস্ত হয়ে পড়ল নিশান্তের গায়ে। মাঝখান থেকে বিপাকে পড়ল রিভান। কোনো দোষ না কেন এভাবে বাচ্চাদের কাছে হেনস্থা হওয়ার থেকে বাঁচতে দূরে সরে গেল সে। হাউ ডিয়ার ইউ! আপনার সাহস কি করে হলো আমার গায়ে কাঁথা ছেড়ানোর? বিনিময়ে বাম সাইডের ভ্রু কুচকে বাঁকা হাসল অনিরা। জবাবস্বরূপ সে বলল, যেভাবে আপনার সাহস হয়েছে এতগুলো মানুষের উপর কাদা চেটানোর, ঠিক সেভাবেই। ইউ ননসেন্স! রেগে মেগে আরও কিছু বলার আগে থমকে গেল নিশান্ত। প্রায় 4 অথবা 5 বছরের একটা বাচ্চা মেয়ে তার ব্লেজার টেনে ধরেই অভিযোগের সুরে আধো আধো বলি আওড়াতে শুরু করলো। তুমি আমাদের অন্দিপুকে পচা পচা কথা বলছো কেন? এত ছোট্ট একটা বাচ্চার এত কিছু বোঝার ক্ষমতা দেখে অবাক হলো নিশান্ত। বাচ্চাটির কথার রেশ ধরে একে একে সবাই এসে নিশান্তকে ঘিরে ধরে একের পর এক অভিযোগ ছুটে লেগে পড়ল তৎক্ষণাৎ। মাছ থেকে তমা এগিয়ে এলো, মুখ ফুলিয়ে নিজের গোলুমুলু হাতের ইশারায় পাঁচ দেখিয়ে বলল, লম্বা ব্রাউন পরা লোক, আমাদের অন্দিপুকে যদি আর কোনো পচা পচা কথা বলো তাহলে কিন্তু তোমাদেরকে আমরা পতিয়ে হাসপাতালে পাঠিয়ে দেব। তমা তোতলা টাইপ অফ কনভারসেশন নিশান্ত কি বুঝলো সে নিজেই জানে না, তবে এতটুকু স্পষ্ট যে বাচ্চারা তাকে ভালো কোনো কথাই বলেনি। এত ক্যাচালের মধ্যেই নিশান্ত আর কিছু বলল না। অনিতার দিকে চোখ গরম করে তাকে, পরে দেখে নিব আপনাকে মিস অনিতা বলেই গাড়িতে উঠে বসলো সেই। রিভানও নিশান্তকে গাড়িতে বসে পড়তে দেখে হুড়মুড় করে ছিটে বসে পড়ল তৎক্ষণাৎ। বিনিময়ে অনিতা ভিলেনি হাসি হাসল। এক হাতে তুড়ি বাজিয়ে ভুরু উঁচু করে সে বলল, আমার সাথে পাঙ্গা নিতে আইছো বাপু? ঠিক এভাবেই ময়দান ছেড়ে পালাতে হবে মিস্টার নিশান্ত। সো নেক্সট টাইম থেকে কেয়ারফুল থাকবেন। পাঙ্গা নেওয়ার আগে ভেবে নেবেন ঠিক কার সাথে মোকাবেলার মাঠে নেমেছেন এবং পরিশেষে ঠিক কী পরিণতি হতে পারে। বলেই বাচ্চাদের সাইডে সরে যেতে ইশারা করল অনিতা। সকলে তার ইশারায় ফুটপাতের ওপরে উঠে দাঁড়িয়ে পড়ল নির্দ্বিধায়। নিশান্তর আগে থরথর করে কাঁপতে কাঁপতেই স্টেডিয়াম ঘুরিয়ে ছুট লাগাল। রিভান ভেতর থেকেই বোকার মতো অনিতার দিকে অপলক তাকিয়ে থাকতে থাকতেই একটা সময় অদৃশ্য হয়ে গেল অনিতা।
বেশ খানিকটা দূরে চলে আসতেই মুখ খুলল রিভান। কল্পনায় অনিতার ছবি ভাসিয়ে সেন্টি টাইপ ভাব নিয়ে বলল, ইস কি তেজ, কি জেলস, কি ভয়ঙ্কর সুন্দরী, মুখশ্রী ঘন কালো চুল, সাথে কেউ খেলানো ভ্রু, আর গালে সেই পাগল করা টল। উফ দোস্ত, আমি তো খুন হয়ে যাচ্ছি। রিভানের কথায় চোখের দৃষ্টি আরও তীক্ষ্ণ করল নিশান্ত। ফোঁস করতে করতে এক নজরে গাড়ি চালাতেই ব্যস্ত হয়ে পড়ল সে। নিশান্তকে চুপচাপ থাকতে দেখে রিভান আবারও বলতে শুরু করলো, তুই কিভাবে মেয়েটার সাথে এতটা বাজে বিহেভ করতে পারিস বলতো নিশান্ত? এতটা সুইট একটা মেয়ে, দেখে প্রথম দেখাতেই প্রেমে পড়ে যাওয়া টাইপ অবস্থা হয়েছে আমার, সেখানে তুই কি এতটা রোড? মানলাম তোর পিছনে হাজার হাজার মেয়ে ঘুরে বেড়ায়, বাট তাই বলে এরকম একটা মেয়েকে দেখেই তুই দেখিস না? যাকে আমার লাইন তো ক্লিয়ার, তুই প্রেমে পড়িস না, তাই আলহামদুলিল্লাহ। এতক্ষণ ধরে চেপে রাখা রাগের ফোয়ারা নিমেষেই ফুটে পড়ল এবার নিশান্তের। জোরে সোরে ব্রেক কষে চোখ গরম করে তাকালো সে রিভানের দিকে। স্টিয়ারিংয়ে এক হাত মুঠো করে বাড়ি মেরে দাঁতে দাঁত চেপে রিভানকে উদ্দেশ্য করে সে বলল, খুব পছন্দ হয়েছে তো, তাই না? হ্যাঁ, বেশ, থাক তুই ওই টফার মেয়েটাকে নিয়ে। বলেই রিভানের পাশে গাড়ির গেট খুলে এক প্রকার ধাক্কা মারা শুরু করলো রিভানকে। নিশান্তের হঠাৎ এরকম আচরণে ভেবাচিকা খেয়ে গেল রিভান। 4 বছরের ফ্রেন্ডশিপে কোনোদিনও তাকে এতটা রেগে যেতে দেখেনি সে। নিশান্ত তো তার নামমাত্রই শান্তশিষ্ট, রাগের বিন্দুমাত্র চিহ্ন ফুটে ওঠেনি তার মাঝে। গম্ভীরতাপূর্ণ হলেও কখনো এরকম রুড বিহেভ সে করেনি। তবে আজ হঠাৎ কি হলো তার ভাবনার মাঝেই আবারও নিশান্ত থমকে উঠল। কি হলো? নাম দিছিস না কেন? নাম? আর এক মুহূর্ত চোখের সামনে থাকবি না আমার, বের হ। রিভান বুঝলো কোনো কথায় কাজ হবে না। রাগ থেমে গেলে এই বিষয়ে কথা উঠানো যাবে। এই মুহূর্তে তার সামনে থেকে না গেলে রাগ কমার বদলে হিতে বিপরীত হয়ে যেতে পারে আশঙ্কা করে ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে গাড়ি থেকে নেমে পড়ল রিভান। রিভান নামতেই দরজা লাগিয়ে দিয়ে কয়েক সেকেন্ডের মধ্যেই হাওয়া হয়ে গেল নিশান্ত। রিভান কিছুক্ষণ অবাক দৃষ্টিতে নিশান্তের জাত দিকে তাকিয়ে থেকে চোখ নামিয়ে নিল। উল্টো দিকে ফিরে তাকাতে চমকে উঠল সে। আরে, এটা তো তার বাড়ি। তার মানে নিশান্ত জেনে শুনেই তাকে বাড়িতে নামিয়ে দিয়ে চলে গেছে। শিট! আর সে ভেবেছিল বোধহয় তাকে অর্ধেক রাস্তায় হেঁটে যেতে হবে তাকে। অনিতার ভাবনা এতটাই বিভোর ছিল যে কখন যে বাসার সামনে এসে গাড়ি থেমেছে বুঝতেই পারিনি। নিজের বোকামের জন্য নিজেই নিজের মাথায় চাটি মেরে দিল রিভান। নিশান্তের কথা ভেবেই মুচকি হেসে পা পড়ালো সে ভেতরে প্রবেশ করার উদ্দেশ্যে। নিজের ভেজা চুলগুলো তোয়ালে দিয়ে মুছতে মুছতে বেড়াল ছানাটির সাথে খেলা করছে অনিতা। তার পাশে মুখ ফুলে কুমড়ো বানিয়ে বসে আছে বাবলি শিখা। একে তো ভার্সিটিতে যাবে বলে তাদের পাঠিয়ে নিজে বৃষ্টিবিলাস করেছে, তার উপর তাদের কোনো প্রশ্নের জবাব না দিয়েই বেড়াল ছানা নিয়ে খেলা করছে অনিতা, যার দরুন বিরক্তির চরম সীমায় পৌঁছে গিয়েছে তারা। বেড়ালকে বাটিতে দুধ ঢেলে খেতে দিয়ে এবার সরে এসে বসলো অনিতা। বাবলি ও শিখার দিকে এক পলক নজর ফেলে জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিল সেই। তোয়ালে রেখে চুলে চিরুনি করতে করতে সে বলল, আচ্ছা এখন বল, কি কি যেন প্রশ্ন করেছিলি তোরা? অনিতার এমন বেখেয়ালিপনায় বিস্ময়ের চোখ বড় বড় করে ফেলল বাবলি ও শিখা। বিরক্তির চরম শিখায় পৌঁছে শিখা গম্ভীরতা ত্যাগ করে বলে উঠল, মানেটা কি অর্নি? প্রবলেম কি তোর? এতক্ষণ ধরে যে তোকে এতগুলো প্রশ্ন করলাম যে আমাদের ভার্সিটিতে যেতে বলে তুই কেন গেলি না? এই বেড়ালটাকে কোথা থেকে পেলি? আর বাড়ি চেঞ্জ করলি অথচ আমাদের জানালি না কেন? শিখার কথা সঙ্গ দিয়ে বাবলি একই প্রশ্ন ছুড়ল। হাত থেকে চিরুনিটা ড্রেসিং টেবিলে রেখে দিয়ে অনিতা বলল, বহুত লম্বা কাহিনী মোটু পাতলু। তোরা তো জানিস আমার ফোনের স্পিকারের সমস্যা, মেসেজে এত কথা লেখার সময় কই, তাই ছোট্ট করে আজ ভার্সিটি যেতে বলেছিলাম তোদের। উদ্দেশ্য ছিল একে একে সব বলা, বাট এই যে আমার প্রাণপ্রিয় ওয়েদার, আহা কি বৃষ্টিটাই না হলো। বৃষ্টি হচ্ছে আর আমি ভিজবো না, তা কি করে হয়? অবশ্য আজ ভেজার বিন্দুমাত্র ইন্টারেস্ট ছিল না, তবুও ভিজতে হলো। এতটুকু বলেই থামল অনিতা। দীর্ঘ একটা শ্বাস টেনে সে আবারও বলে উঠল, আচ্ছা সেসব পরেও বলা যাবে, আপাতত ভার্সিটির খবর বল, কোনো ব্রেকিং নিউজ টিউজ আছে নাকি? অনিতার কথা শুনে ঢোক গিলল দুজনেই। একে অপরের দিকে এক পলক চেয়ে আবারও অনিতার মুখ পানে তাকিয়ে ঠোঁট উল্টে একসাথে বলল বাবলি শিখা, ব্রেকিং নিউজ নয় দোস্ত, একেবারে বাসিক নিউজ আছে। নেক্সট উইকে শুরু হবে সেমিস্টার ফাইনাল এক্সাম। তো হলো না, ব্রেকিং নিউজের জায়গায় বাসিক নিউজ। সেমিস্টার ফাইনালের এক্সামের কথাটা নিজের মস্তিষ্কে বারবার আওড়ে নিতেই গলা শুকিয়ে এলো অনিতার।
ঠোঁট কামড়ে ধরে সে বলল, বলস কি, সেমিস্টার ফাইনাল না এই মাসের শেষের দিকে হওয়ার কথা ছিল? বিনিময়ে ঠোঁট উল্টানো পরিধি আরো খানিকটা বৃদ্ধি করলো বাবলি। মুখ ফুলে সে বলল, কথা ছিল, তবে এখন আর নাই। একটা টিচার লাগবে দোস্ত, নয়তো সোজা হার্ট ফেল করা লাগবে এবার। শালার ম্যাথমেটিক্সে কাঁচা হয়েও তোর পাল্লায় পড়ে ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে অ্যাডমিট হলাম। এখন যদি সেমিস্টার ড্রপ খাই তাহলে আমার আর বিয়ে হবে না। বাবলির কথায় ভুরু কুঁচকে ঠাস করে তার পিঠে কিল বসিয়ে দিল অনিতা। বিরক্তির রেশ টেনে সে বলল, এই তোর কি জন্ম হয়েছে খালি বিয়া করার জন্যই নাকি? খালি আউল ফাউল সব কথাবার্তা। ড্রাম, চুপ থাক। ফেল মারবো এমনটা ভাবা বন্ধ কর। কিছু একটা ব্যবস্থা তো করতেই হবে। এইভাবে তো আমি নিজেই ফেল মারুম দেখতাছি। অনিতার কথার মাঝেই শিখার দৃষ্টি নিক্ষেপ করলো জানালার ওপারে। আকাশের বুক চিরে আবারও গুড়ি গুড়ি বৃষ্টি নামতে দেখায় মুখে একরাশ হতাশা এসে ভর করলো তার। ঠোঁট উল্টে সে বলল, ওহ নো, আবারও বৃষ্টি। বৃষ্টির শব্দটা কানে পৌঁছাতেই লাফ মেরে উঠে পড়ল অনিতা। বাবলি শিখাকে বিছানাতেই বসে থাকতে ইশারা করে ব্যস্ত স্বরে সে বলল, এই রে, ছাদে আমার কাপড় নেড়ে দেওয়া আছে, ভিজে গেল বোধ হয়। বলেই আর এক মুহূর্ত না দাঁড়িয়ে ছুট লাগালো সে ছাদের উদ্দেশ্যে। অনিতা যেতেই মুখ কালো করে আবারও বিড়াল ছানাটিকে দেখে নিয়ে ঠোঁট উল্টালো বাবলি শিখা। নিজের আধভেজা কাপড়গুলো সিঁড়ি রুমে থাকা একটা চেয়ার এনে রেখে আবারও ছাদে পা রাখলো অনিতা। আফসানা বেগম তাদের শুকিয়ে যে কাপড়গুলো ভুলে নিশ্চিন্তে রয়েছে কিভাবে মাথায় খেলছে না তার। কাপড়গুলো ভেজে চিপচিপে হয়ে যাবে বিধায় এক প্রকার বাধ্য হয়ে ছাদ থেকে কাপড়গুলো দ্রুত তুলে এনে চেয়ারে রাখলো অনিতা। কাপড় তুলতে তুলতে এক পর্যায়ে অদ্ভুত একটা কাপড় ডেকে থতমত খেয়ে গেল সে। এটা নিঃসন্দেহে কোনো ইয়াং ছেলের আন্ডারওয়্যার তা নিশ্চিত, তবে এটা যে তার বাড়ির কারো নয় এটা স্পষ্ট। রফিক আহমেদেরও হওয়াটা নিতান্তই অসম্ভব প্রায়। অবশেষে হিসেব মিলিয়ে চরম অস্বস্তিকর পর্যায়ে পড়ল অনিতা। এটা যে তার জাতশত্রু বাড়িওয়ালা ছেলে নিশান্তের তা বোঝা হয়ে গিয়েছে তার। কিন্তু এখন কথা হচ্ছে এই আন্ডারওয়্যারটা তুলবে কি করে সে? এসব ভাবতে ভাবতেই আজকের সকালের ঘটনা মনে পড়ে গেল তার। নিশান্তের ওপর না হোক অ্যাটলিস্ট তার আন্ডারওয়্যারের ওপরেই প্রতিশোধ নেওয়া যাবে ভেবে বিলেনি হাসি আসলো সে। তার থেকেই নিশান্তের আন্ডারওয়্যারটা নিচে নামিয়ে ছাদের ফ্লোরে ফেলে দিয়ে ইচ্ছে মতন জুতো দিয়ে গসামাচা করে ছাড়লো অনিতা। আন্ডারওয়্যারের হাল বেহাল করে দিয়ে অবশেষে থামলো সে। অথচ এদিকে নিজেতে ভিজে যাচ্ছে, তাতে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই তার। আন্ডারওয়্যারটার দফা রফা করে ছেড়ে দিয়ে এক পলক তার দিকে তাকিয়ে ফিক করে হেসে বলল অনিতা, এ যেন আন্ডারওয়েল নয়, পুরো জলজন্ত ডাইনোসরের ধুলাই করে ছাড়লাম আমি। এত শান্তি শান্তি লাগে কেন অন্তরে? ভাইও, তোমার আন্টির ওপর বোধহয় ঠাডা পড়ছিল। বিশ্বজয়ের হাসি হেসে আনমনে সে বলল, এতক্ষণ যাবৎ ভুরু কুচকে নিজের ভিজে চিপচিপে হয়ে ফ্লোরে পড়ে থাকা ছেঁড়ে ফাটা আন্ডারওয়্যারটার দিকে তাকিয়েছিল নিশান্ত। নোহার কথায় কপালে ভাঁজ অবাকের ভাবের বদলে অবিশ্বাসের রূপ নিল নিমিষেই। পরক্ষণে নোহার দিকে চোখ সরু করে চেয়ে সে বলল, বোকা, এত সব জিনিস থাকতে জামার উপর বিজলি পড়তে যাবে কেন? আর ঠাডা কি? এসব কোন ধরনের ল্যাঙ্গুয়েজ শিখেছিস তুই? বিনিময়ে দাঁত কেলিয়ে বাঘা হাসল নোহা। নখ খোটাতে খোটাতে সে বলল, মিষ্টি আপুর থেকে শিখেছি। আপু সেদিন তোমায় অতগুলা বকা দিচ্ছিল না বেলুন নিতে না দেওয়ার জন্য, তখন এই বকাটাও দিছিল তোমার উপর নাকি ঠাডা পড়বে। নোহার কথায় নিজের চোখের তীক্ষ্ণ দৃষ্টির বদলে গোল গোল আকার ধারণ করল নিশান্ত। এক মুহূর্তের জন্য সে ভুলে গিয়েছিল যে অনিতা নামক প্যারাটা শুধু তার নয়, বরং তার পুরো ফ্যামিলির উপরেই আতঙ্কটাই প্রহার হানবে। কি বিশ্রী ভাষায় গালাগাল করে মেয়েটা তাকে। ভেবেই দাঁতে দাঁত চেপে ধরল নিশান্ত। কেন যে বইয়ের মাঝে ডুব দিতে গিয়েছিল এই সময় কে জানে। আমর বলা কথা কান পর্যন্ত পৌঁছালো, তার রেস্ট বেশিক্ষণ থাকেনি তার মাথায়। কোন ফাঁকে যে বৃষ্টি এলো তাও আবার শেষ হয়ে গেল, টেরই পায়নি সে। হয়তো তখনও টের পেত না যদি নুহা গোসল করে বেরিয়ে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে দেখে তাকে না জানাতো। এসব অযাচিত ভাবনার মাঝেই আরও একটা ভাবনা যুক্ত হলো নিশান্তের। ভাবনার মাঝেই গুড়ি গুড়ি পায়ে তার দিকে এগিয়ে এলো নুহা। নিজের ছোট্ট ছোট্ট হাত দুটো চকচক করতে থাকা একটি রূপালী নুপুর আঁকড়ে ধরে জিজ্ঞাসু ভঙ্গিতে এসে প্রশ্ন করলো, ভাইও দেখো তো কি এটা? নুহার কথায় কপালে ভাঁজ ফেলে তার দিকে নুপুরটা নিয়ে চোখের সামনে নিয়ে ধরল নিশান্ত। আনমনে সেই উচ্চারণ করলো, নূপুর?
ভাইয়ের মুখে নূপুর শব্দটা শুনে উৎসুক দৃষ্টিতে তাকালো নুহা। বিস্ময় মাখা চোখে ভাইয়ের হাতে থাকা নূপুরটার দিকে তাকিয়ে বলল, আচ্ছা, এই নূপুর এটা কি ভাইয়া? এটাকে মাথায় পড়ে নাকি গলায়? নুহার প্রশ্নে ফিক করে হেসে ফেলল নিশান্ত। সাথে সাথেই রোদের তীক্ষ্ণ আলো ঝিলিক দিয়ে উঠল তার দাঁতগুলো। নিশান্ত নুহার মাথায় হাত বুলিয়ে আদরে গলায় বলল, আগে না বনু, এটাকে মাথায়ও পড়ে না, আবার গলায়ও পড়ে না, এটা পরে পায়ে। বিনিময়ে গোল গোল চোখে তাকালো নুহা ভাইয়ের মুখ পানে। নিশান্ত একেবারে আকাশের দিকে তাকে হাবভাব পর্যবেক্ষণ করে নিল। আপাতত আর বৃষ্টি আসবে না ভেবে নুহাকে বলল চেয়ারে রাখা কাপড়গুলো নিয়ে এগোতে। নুহা ভাইয়ের কথা মতো ছুট লাগালো। নিজের ছোট্ট ছোট্ট পায়ে চেয়ারের ওপর থেকে গুটি কয়েক কাপড় কোলে নিয়ে হেলে দুলে ঘরের উদ্দেশ্যে পা বাড়ালো সে। নুহাকে পাঠিয়ে দিয়ে নিশান্ত স্থির দৃষ্টি নিক্ষেপ করলো নূপুরটায়। তার আর বুঝতে বাকি নেই যে এই বিশ্রী কাজটা ঠিক কে করেছে। এ যে নিঃসন্দেহে অন্যতার কাজ তা নিয়ে সন্দেহ থাকলেও এই নূপুরটা তার সব সন্দেহ সত্য প্রমাণ করে দিয়েছে। তার ওপর রাগটা যে আন্ডারের ওপরে ছাড়তে পারে কোনোদিনও কল্পনা করেনি নিশান্ত। মেয়েটার মাথা কি আসলে ছেঁড়াতার বিশিষ্ট ভেবেই ঠোঁট উল্টালো নিশান্ত। ছেঁড়া ফাটা আন্ডারওয়্যারটার দিকে এক পলক তাকিয়ে ঠোঁট উল্টে চেপে হতাশার দীর্ঘ নিঃশ্বাস ফেলল সে। এই আন্ডারওয়্যার যে তার পরা হবে না তা স্পষ্ট। বিধায় তাকে ডাস্টবিনটাই টাটা বলে ফেলেই আবারও নূপুরটায় দৃষ্টি নিক্ষেপ করল নিশান্ত। ঠোঁটে রহস্যময় হাসি ফুটিয়ে সে বলল, বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, তাই না? কিন্তু এবার থেকে তো তা হবে না। অনেক ছাড় দিয়েছি, বাট আর না। এখন আমি যা চাইবো তাই হবে। অ্যাটাক আমি করব, আবারও রিয়াটাকেও আমি স্কিপ করে যাব। বলেও মুচকি এসে নূপুরটা প্যান্টের পকেটে ঢুকিয়ে নিল নিশান্ত। সিটি বাজাতে বাজাতে সে এগিয়ে চলল ঘরে ফেরার উদ্দেশ্যে। এই যা, আমার আরেকটা নূপুর কোথায় গেল? বোনের প্রশ্নে বিস্কুটে কামড় বসাতে বসাতে ভুরু কুচকে তাকালো আনন্দ। মুখে থেকে বিস্কিটের ধ্বংসাবশেষ গিলে নিয়ে এসে বলে উঠল, দেখো আবার তোমার মোটো পাতলো বান্ধবী নিয়ে গেল নাকি? আনন্দের কথায় সরু চোখে তাকালো অনিতা। প্রতিবাদের সুরে সে বলল, সেট আপ আনন্দ, ওরা নিতে যাবে কেন? হয়তো কোথাও খুলে পড়ে গিয়েছে। কথাটা বলে নিয়ে কিছু একটা ভাবলো অনিতা। বসা থেকে শটান দাঁড়িয়ে কপালে হাত চেপে ধরে আতঙ্কিত কণ্ঠস্বরে সে বলল, শিট, আমার নূপুর। বলেই আর এক মুহূর্ত না দাঁড়িয়ে ছুট লাগালো সে ছাদের উদ্দেশ্যে। বোনকে এতটা ব্যস্ত হয়ে ছুটতে দেখে ঠোঁট উল্টালো আনন্দ। প্যাকেটে থাকা অবশিষ্ট বিস্কুটগুলোর দিকে দৃষ্টি নিক্ষেপ করে আবারও সেগুলো সাবার করতে ব্যস্ত হয়ে পড়ল সে। ছাদের আনাচে কানাচে চোখ বুলে নিয়ে অবশেষে হতাশ হয়ে বসে পড়ল অনিতা। তার সবথেকে পছন্দের জিনিসটা এভাবে হারিয়ে যাবে ভাবতেই পারেনি সে। ইস, কি দরকার ছিল নিশান্তের প্রতিশোধ বেচারা আন্ডারওয়্যারের ওপরে নেওয়া। তখনকার লাফালাফির চোটেই নূপুরটা কোথাও ছিটকে পড়েছে এটা স্পষ্ট, কিন্তু ছাদ থেকে কোথায় পড়বে ভেবে পাচ্ছে না অনিতা। আচ্ছা, ছাদে কি কেউ উঠেছিল? প্রশ্নটা মাথায় আঘাত হানতেই আবারও ছুট লাগালো সে সিঁড়ি ঘরে। চেয়ারের ওপরে রাখা আফসানা বেগমদের কাপড়গুলো আর নেই। তার মানে তাদের বাড়ি থেকে কেউ ছাদে এসেছিল। বাই এনি চান্স তার নূপুরটাও কি তবে সে নিয়ে গিয়েছে? সোফায় গুটিসুটি মেরে এদিকে ওদিকে আর চোখে চোখ বুলে নিচ্ছে অনিতা। কেমন যেন বড্ড অস্বস্তি লাগছে তার। পাশেই নোহা তার নানান রকমারি কথার ঝুলে খুলে একটু পরপরই মিষ্টি করে হেসে উঠছে। অনিতার থেকে থেকে তার সাথেই আড্ডায় মেতে উঠেছে, হেসে হেসে জবাব দিচ্ছে, আবার পর মুহূর্তেই কপালে বিন্দু বিন্দু ঘাম মুছতে মুছতে ঠোঁট কামড়ে ধরছে। তাদের সামনে ঠিক সোফায় বসে অনিতার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে গোটা একটা আপেলে একের পর এক কামড় বসিয়ে চলেছে নিশান্ত। তার ভাবভঙ্গি কিছুটা এমন যেন সে আপেল নয়, সদ্য অনিতাকে চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলছে। তখন আর কোনো পথ খোলা না পেয়ে অনিচ্ছা সত্ত্বেও নুহাদের বাসায় আসতে হয় তাকে। হাজার হোক এই নূপুর জোড়া তার মায়ের দেওয়া শেষ স্মৃতিচিহ্ন হিসেবে ছিল। যে কোনোভাবেই হারাতে নারাজ অনিতা, যার দরুন বাগের ডেরায় নিজেকে ধরা দিতে হয়েছে তাকে। যদিও আফসানা বেগমের থাকায় কিছু বলবার সাহস করে উঠতে পারবে না নিশান্ত, তবুও ভয়ে থরথর করে কাঁপছে সে। নূপুরটা নিশান্তের কাছেই রয়েছে, সে জেনেছে নুহার কাছ থেকে। এখন শুধু তার কাছ থেকে নেওয়াটাই দায়ী। নুহার কাছ থেকে নূপুরের কথা জেনে নিয়ে নিশান্তের দিকে ভয়ত চোখে তাকিয়ে জিজ্ঞেস করতেই নিশান্ত বলেছে, এত ব্যস্ত হওয়ার কিছুই নেই মিস অমৃতা। এসেছেন নুহার সাথে গল্প করুন, চা নাস্তা খান, যাওয়ার সময় দিয়ে দেব, রিল্যাক্স। নিশান্তের শান্ত গলায় দেওয়া হুমকি বিষের মতন ঠেকেছে অনিতার কাছে। নিশান্ত যে অনিতার জারি জুরি ধরে ফেলেছে বেশ বুঝতে পারছে অনিতা।
কোনো রকমে তার থেকে নুপুরটা ফেরত নিয়ে মানে মানে কেটে পড়তে পারলেই রক্ষে। অনিতার ভাবনার মাঝে চোখে চশমা ঠেলে মিষ্টি হেসে তার পাশে বসে পড়লেন আফসানা বেগম। অনিতার মাথায় হাত বুলিয়ে দিয়ে তিনি বললেন, ভাগ্যিস সময় মতন কাপড়গুলো উঠিয়ে নিয়েছো তুমি, নয়তো শুকনো কাপড়গুলো একা একা মেঘের সাথে নিজেরাও কান্না জুড়ে দিত। আফসানা বেগমের মজা করে কথা বলায় ফিক করে হেসে উঠল অনিতা। আফসানা বেগম যে বেশ মজার মানুষ তা এই 2 দিনে বোঝা হয়ে গিয়েছে অনিতার। আফসানা বেগমের কথার বিপরীতে অনিতা মিষ্টি হাসল। নোহার গাল টেনে দিয়ে সে বলল, তারা যেন কান্না না করে, তাই তো আমাদের কাপড়গুলো আমায় তাদেরকেও সঙ্গে করে ওঠাতে অনুরোধ করেছিল। আমি সির্ফ আমার কাপড়গুলোর কথা রাখতেই তুলেছি। অনিতার জবাবে স্বস্তির হাসি হাসলেন আফসানা বেগম। এই বয়সে এসে এরকম একটা মেয়ে পাশে পাওয়া বড্ড দরকার ওনার। নোহা তো এখনো ছোট্ট, আর ছেলেটা সে তো বই, ভার্সিটি, প্রজেক্ট, অ্যাসাইনমেন্ট, ট্যুর এসব ছাড়া কিচ্ছুটিই বোঝে না। ঘর থেকে কম বেরোলো, কাজের কাজ তার বিন্দুমাত্র হয়নি কখনো, যার দরুন বড্ড হতাশে ভোগেন আফসানা বেগম। অনিতার প্রতি নিজের অজান্তেই অদ্ভুত এক মায়া কাজ করে তার। আচ্ছা আম্মু, তুমি কি সে পড়াশোনা করছো এখন? আফসানা বেগমের মুখে আদুরে গলায় আম্মু ডাকটা শুনতেই কলেজা যেন মোচড় দিয়ে উঠল অনিতার। তার মাও তাকে একসময় আম্মু বলে ডাকত, নিজের কোলে আদর করে ঘুম পাড়িয়ে দিত। কথাগুলো মনের কোণেই আলোড়ন সৃষ্টি করতে চোখ দুটো ভিজে আসতে চাইছে অনিতার, তবে নিজেকে সামলে নেওয়ার অসম্ভব ক্ষমতা রয়েছে তার, যার দরুন চোখের পলকে জলগুলো দৃষ্টিগোচর হতে না দিয়ে মিলিয়ে ফেলল সেই। মিষ্টি হেসে জবাব দিল, এখানকার প্রাইভেট ভার্সিটিতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার নিয়ে পড়ছি। আগামী সপ্তাহে সেমিস্টার ফাইনাল এক্সাম, এই নিয়ে বড্ড চিন্তায় আছি আন্টি। ফেল করে গেলে আর দ্বিতীয় বর্ষে ওঠা হয়ে উঠবে না আমার। সে কি, ফেল করতে যাবে কেন? প্রিপারেশন ভালো নেই? আফসানা বেগমের প্রশ্নে ঠোঁট কামড়ে ধরল অনিতা। হতাশাগ্রস্ত কণ্ঠে সে বলল, আসলে আন্টি, আমি একটা সমিতিতে গান শেখাই, তার পাশাপাশি আরও কিছু সাইড ওয়ার্কারকে ব্যস্ত থাকি। এর মধ্যে পড়াশোনার জোর দেওয়া হয়ে ওঠেনি ভালোভাবে। বেশি না অবশ্য, জাস্ট 1 উইক টিউটরের কাছে দেখিয়ে দিলেই অনেকটা হয়ে যাবে, বাট এই সময় টিউটর কোথায় পাবো ভেবে পাচ্ছি না। অনিতার কথায় কপাল কুঁচকে কিছুটা ভাবলেন আফসানা বেগম। পর মুহূর্তেই মুখে হাসি ফুটিয়ে বলে উঠলেন, আরে এটা কোনো সমস্যা হলো? নিশান্তও তো ইলেকট্রিক্যাল নিয়ে এখন ফাইনাল ইয়ারে পড়ছে বুয়েটে। হাতের কাছে টিউটর থাকতে খুঁজতে হবে কেন? আমি তো জানতামই না যে তুমিও ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছো। আগে বললে আরও 2 দিন পড়তে পারতে। কিরে নিশান্ত, পড়াতে পারবি না? বিনিময়ে ভয়ার্থ চোখে তাকালো অনিতা। এই মুহূর্তেই তার ভেতরেই একটা প্রবাদে ঝুমুর ঝুমুর করে নাচছে, সেটা হলো, যেখানে ভাগের বয় সেখানেই সন্দেহ হয়। কিন্তু এখন তো বিকাল, এখনো সন্ধ্যা নামেনি, তাও কেন বাঘের গুহায় নিজেকে শিকার হিসেবে বিলিয়ে দিতে হচ্ছে তাকে? অনিতা মনে মনেই নিশান্তের কাছে না বলার জন্য 1000বার মিনতি করতে শুরু করে দিল। নিশান্ত কপাল কুঁচকে কিছু একটা ভাবল। অনিতার ভয়ে মাখা মুখশ্রীর দিকে এক পলক চোখ ফেলে তাকিয়ে বাঁকা হেসে জবাবস্বরূপ বলল, কি যে বলো না আম্মু, পারবো না কেন? আলবাত পারবো। নিশান্তের ঘরে হালকা করে ধাক্কা মেরে দরজার ভেতরে চোখ বুলে নিতেই থমকে গেল অনিতা। এসব কি দেখছে সে? যার ঘর দেখলে নিজের অগোছালো ঘরকেও ডাস্টবিন বলে মনে হয় তার, আজ তারই ঘর একটা আস্ত ডাস্টবিন বই কিছুই লাগছে না যেন। ঘরের আনাচে কানাচে কাগজ, কাপড় চোপড়, বই খাতা এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সাথে বিছানার চাদর এতই কুঁচকে রয়েছে যে দেখে মনে হচ্ছে এইমাত্র ৩য় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটল তাতে। অনিতা গোল গোল চোখে বাইরে থেকে ঘরটাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল। এমন সময় রকিং চেয়ার ঘুরিয়ে পায়ের ওপর পা উঠিয়ে বসল নিশান্ত। ঠোঁটের কোণে বাঁকা হাসি ঝুলে এসে অনিতার ভয়ার্থ চোখের দিকে স্থির দৃষ্টি ফেলে বলল, আরে এসে পড়েছেন দেখছি, আসুন আসুন, ওয়েলকাম টু হেল মিস অনিতা। তখন আফসানা বেগমের জোরাজোরিতে হাসি মুখে নিশান্তকে টিউটর হিসেবে গ্রহণ করতে হয়েছে অনিতার। সে তার ফুলটুসার গল্প ভুল জায়গায় ভুল মানুষের সামনে যে বলে ফেলেছে, তার উপলব্ধি হওয়ার পরও হতাশা দীর্ঘশ্বাস ফেলা ছাড়া আর কিছুটি করবার জেও ছিল না তার। অবশেষে কোনো উপায় না পেয়ে বাঘের গুহাতেই পা রাখতে হয়েছে তাকে, শুধুমাত্র তার নূপুর এবং আফসানা বেগমের জন্য। অনিতা চেয়েছিল কোনোভাবে রাজি হওয়ার পরেও বাহানা দিয়ে ব্যাপারটা এড়িয়ে যেতে,
কিন্তু তার পরিকল্পনা বাস্তবায়নের পূর্বেই পরিকল্পনা কষতে যাওয়ার মুহূর্তেই নিশান্ত এক ট্যাঙ্কি পানি এনে সোজা ভাসিয়ে দেয় তার মস্তিষ্কের নিউরনগুলোকে। মায়ের সাথে হেসে হেসে কথা বলতেই অনিতাকে উদ্দেশ্য করে সে বলে, তাহলে আজ থেকে পড়ানো শুরু করি নাকি? নেক্সট উইকে তো আবার সেমিস্টার ফাইনাল। মাগরিবের নামাজ পড়ে নিয়ে একেবারে হাজির হন মিস অনিতা, আমি বাসায় আছি। বলে দাঁড়িয়ে পড়ে নিশান্ত। শয়তানি হাসি হেসে বাম চোখটা টিপে দিয়ে আগত ঝড়ের পূর্বাভাস জানিয়ে পকেটে 2 হাত গুজে রিল্যাক্স মোডে ঘরে চলে যায় সে। আর দিয়ে যায় এক বুক ভরা বেদনা। অনিতা কপাল চাপড়ায়, নুহার ঠোঁট উল্টে রাখা মুখ পানে চেয়ে নিজেও ঠোঁট উল্টে সঙ্গ দেয় তার সাথে। মাঝখান থেকে মিষ্টি হাসেন আফসানা বেগম। ছেলের একঘেয়েমিতা হঠাৎ বিন্দু পরিমাণ হলো কমতে দেখেই খুশির ঝিলিক দিয়ে ওঠে ওনার বুকের বা পাশে উদ্বিগ্ন হৃৎপিণ্ডটা। গুটি গুটি পায়ে এদিকে ওদিকে ভয়ে মাখা চোখ বোলাতে বোলাতেই ভেতরে প্রবেশ করল অনিতা। সাথে করে আনা বইগুলো নিঃশব্দে টেবিলের ওপরে রেখে গলা খাকারি দিয়ে বলে উঠল সে। নিশান্তের ঠোঁটে রহস্যময় বাঁকা হাসি, চোখের দৃষ্টি হাতে রাখা নিউজপেপারেই স্থির। অনিতা নিশান্তের এরকম অদ্ভুত ভাবভঙ্গি দেখে শুকনো ঢোক গিলল। জিহ্বা দিয়ে ঠোঁট বেঁচে জোরপূর্বক হেসে বলল, মানে আপনি ওদিকে বসে আছেন যে, এখানে টেবিলে পড়াবেন না? নিশান্ত অনিতার কথায় ঠোঁটের কোণে ঝুলানো হাসির রেখা প্রসারিত করল। বাম দিকে ভুরু উঁচু করেই নিউজপেপারে দৃষ্টি রেখে জবাবস্বরূপ বলল, পড়াবো না কেন, অবশ্যই পড়াবো। আগে কাজ শেষ করুন, সব গোছানো কমপ্লিট হলে আমি ছোট্ট করে একটু ডেকে দেবেন, পড়ানো শুরু করবো। নাও ডু ইয়োর টাস্ক প্রপারলি মিস অনিতা। এবার বড়সড় ধাক্কা খেলল অনিতা। বিস্ময়ে চোখ বড় বড় করে এক প্রকার চিৎকার করে সে বলে উঠল, মানে? বিনিময়ে বুড়ো কুচকে বিরক্তির জানান দিল নিশান্ত। নিউজপেপার ভাঁজ করতে করতেই বেখেয়ালিভাবে বলল, আহা, যাবেন না, এমনিতেই মাথাটা বড্ড জ্বালা করছে আমার। এই শরীর নিয়ে আপনাকে পড়াতে রাজি হয়েছি, এই অনেক। এখন কথা না বেরিয়ে কাজে লেগে পড়ুন। আমি বারান্দায় আছি, আপনাকে 10 মিনিট টাইম দিলাম, এর মধ্যে যেন সব ক্লিন হয়ে যায়। বলেই পকেট থেকে অনিতার নুপুর এক হাতের মুঠোয় ধরে দেখালো তাকে নিশান্ত। নুপুরটা দেখেই অনিতার চোখ চিকচিক করে উঠেই ফট করে আবারও নুপুরটা ঢুকিয়ে ফেলল সে। এ যে রীতিমতন ব্ল্যাকমেল তা খুব ভালো করে বোঝা হয়ে গিয়েছে অনিতার। সে না পারবে নুপুরের বিচার নিয়ে আফসানা বেগমের দরবারে যেতে, আর না পারবে রাগ দেখিয়ে বই খাতা হাতে ধরে ফেরত যেতে। এক কথায় ফান্দে পড়িয়া বগা কান্দে টাইপের অবস্থা হয়েছে অনিতার। 10 মিনিটের জায়গায় পুরো 20টা মিনিট সময় নিয়ে তবে পুরো ঘরটা গোছানো শেষ করলো অনিতা। এর মাঝে বেশ কয়েকবার বারান্দা থেকেই তাড়া দিয়েছে নিশান্ত। বেচারের এদিকে যে নাজেহাল অবস্থা তাতে বিন্দুমাত্র যায় আসে না তার। অবশেষে তার ঘর গোছানো শেষ হলে হাঁপাতে শুরু করলো অনিতা। দেয়ালের সাথে ঠেস দিয়ে দাঁড়িয়ে কপালের বিন্দু বিন্দু ঘাম মুছতে শুরু করলো। আধো আধো গলায় নিশান্তকে ডাকবার জন্য মুখ খুলে বুলি ফোটালো সে। আমার কাজ হয়ে গেছে, আপনি এবার আসতে পারেন। অনিতার ডাকে ঘোর কাটল নিশান্তের। হাতে থাকা ছবিটা ওয়ালেটে ঢুকে নেড়ে চেড়ে সোজা হয়ে দাঁড়ালো সে। পুরনো দিনে স্মৃতির পাতা উল্টে পুল্টে দেখে নিয়ে বুক চিরে দীর্ঘশ্বাস ফেলে পা বাড়ালো সে ঘরে ঢোকার উদ্দেশ্যে। কপালে বিরক্তির ভাঁজ ফেলে হাত ঘড়ির দিকে চোখ বুলিয়ে নিল নিশান্ত। 6টা বাজতে আর মাত্র 6 মিনিট বাকি। তার মানে 10 মিনিটের জায়গায় পুরো 20 মিনিট সময় লেগেছে অনিতা। যার দরুন কপালের ভাঁজ আরও খানিকটা প্রকট হলো নিশান্তের। সে আর চোখে অনিতার মুখ পানে এক পলক তাকালো। মেয়েটা যে খুব তড়িঘড়ি করে সবটা গুছিয়েছে তা তার মুখের ভাবে স্পষ্ট। ক্লান্ত চোখের অস্থির চাহনি, কপাল বেয়ে বয়ে যা সেচ জল, নাকের ওপর বিন্দু বিন্দু ঘামের সাথে বুক চিরে বেরিয়ে আসা ঘন ঘন নিঃশ্বাস, সব মিলে বড্ড নাজেহাল অবস্থা তার। নিশান্তের না চাইতেও সামান্যতম মায়া হলো তার ওপর। চেয়েছিল আরও খানিকটা খাটিয়ে নিতে, তবে বিবেকে বাধা দিল। ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটিয়ে বিছানা থেকে এসি রিমোট নিয়ে টেম্পারেচার কমিয়ে দিল সে। অনিতার অস্থিরতা কমাতে টেবিলের পাশে চেয়ার টেনে ইশারায় তাকে বসতে বলে মুখে হাসি ফুটালো সে। ওয়েল ডান, তবে এটা তো জাস্ট ট্রেলার, পুরো পিকচার এখনো বাকি আছে মিস। নিশান্তের পেছনে লাগার ফল তো ভোগ করতে হবে। আপাতত লেট ইট গো। কাজের কথা আসা যাক। আপনার কোন কোন চ্যাপ্টারের ল্যাক্স আছে আমায় বলুন, আমি সুন্দর মতো বুঝিয়ে দিচ্ছি। বিনিময়ে বিস্ফোরিত চোখে তাকালো অনিতা, যাতে রয়েছে হাজারো অভিযোগের ছড়াছড়ি। তবে তাতে বিন্দুমতো পাত্তা দিল না নিশান্ত। অনিতার চাহনির বিপরীতেই ভুরু কুঁচকালো সে। আবারও চেয়ারে বসার জন্য গম্ভীর গলায় বলল, কি হলো, এক্সামে ফেল করার কোনো ইচ্ছা আছে নাকি আপনার?
সেরকম হলে বলুন, আম্মুকে বলি যে মিস অন্যদের নিজেরই পাশ করার কোনো ইচ্ছে নেই, সেমিস্টার ড্রপ খেয়ে কোনো হ্যাবলা টাইপ ভ্যানওয়ালা অথবা রিক্সাওয়ালাকে বিয়ে করে সংসার পাতানোই তার মুখ্য উদ্দেশ্য। নিশান্তের কথায় রেগে পুরো গা জ্বলে উঠল অনিতার। এই মুহূর্তেই নিশান্তকে কুচি কুচি করে কেটে ব্লেন্ডারে ব্লেন্ড করে জুস বানিয়ে খেয়ে ফেলতে ইচ্ছে করছে তার, কিন্তু নিয়তে যে বড্ড বেইমান, সব থেকে কঠিন সময় এসে ধোকা দেয় বারেবার। পুরো 3টা ঘন্টা ওয়েব ডিজাইনিং ইলেকট্রনিক্স এর ওপর লেকচার ঝাড়তে ঝাড়তেই অনিতার মাথায় ঘুরিয়ে ফেলেছে নিশান্ত, অথচ 3 ঘন্টা যাবৎ এত বক বক করার পরও মুখ ব্যথা করছে না তার। এখনও তাকে 3 ঘন্টা আগে সেই ক্লান্তহীন নিশান্তই মনে হচ্ছে, অথচ এদিকে নেদিয়ে পড়েছে অনিতা। গায়ে আর বিন্দুমাত্র শক্তি অবশিষ্ট নেই যেন তার। এই ছেলেটা কি কোনো মানুষ নাকি কোনো রোবট, এই নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগতে হচ্ছে তাকে। নিশান্ত পড়াতে পড়াতেই একটা সময় অনিতাকে পুরোপুরি নিঃশব্দ চুপ হয়ে যেতে অনুভব করে ভুরু কুঁচকে আর চোখে তাকালো। অনিতার চোখ প্রায় বন্ধ, ঘুমে টইটুম্বুর, গালে হাত দিয়ে টেবিলের সাথে ঠেস দিয়ে রয়েছে সে। ভাবখানা এমন যেন এতক্ষণ নিশান্ত নয়, বরং সেই নিশান্তকে পড়াতে পড়াতে অবশেষে অতিষ্ঠ হয়ে ঘুম পড়েছে। অনিতার এমন উল্টো টাইপ অবস্থা দেখে কপালে বিরক্তির ভাঁজ ফেলল নিশান্ত। হাত ঘড়িতে দৃষ্টি ফেলতেই ওষ্ঠদয় থেকে বিরক্তির আওয়াজ সৃষ্টি হলো তার। দেখতে দেখতে 3 ঘন্টা পেরিয়ে গিয়েছে, অথচ টেরই পায়নি সে এতটুকুও। ঠিক এজন্যই আফসানা বেগমের এত বকা খেতে হয় তাকে। পড়তে বসলে যে দিন দুনিয়া ভুলে ঘন্টার পর ঘন্টা পার করে ফেলে, অথচ মায়ের ডাক্তার কান পর্যন্ত পৌঁছায় না। ব্যাপারটা নিয়ে চরম বিরক্ত আফসানা বেগম। নিশান্ত ভাবনা ফেলে বইয়ের পাতা বন্ধ করে দিল। অনিতার সদ্য ঘুমন্ত মুখখানা স্থির দৃষ্টি ফেলে কপাল কুঁচকাল। কেন যেন বড্ড চেনা চেনা লাগে মেয়েটাকে তার। কিন্তু কেন? এর আগেও তো কখনো একবারের জন্য হলো দেখেনি তাকে নিশান্ত, তবুও কেন মনে হয় মেয়েটা তার এত চেনা, খুব করে চেনা। ঘুমন্ত অবস্থায় কতটা স্নিগ্ধ, কতটা অমায়িক, কতটা নিষ্পাপ লাগছে অনিতাকে, অথচ জেগে থাকলে দেখো আস্ত একটা রাক্ষসী বোধ হয় যেন। সুযোগ বুঝেই কালনাগিনীর মতন ছবল মারে সে। অনিতার মুখ পানে চেয়ে এমন উদ্ভট সব চিন্তার বেড়া জেলে আবদ্ধ ছিল নিশান্ত। হঠাৎ কারো মুখ চোখের সামনে ভেসে আসায় চটচলতে দৃষ্টি সরিয়ে ফেলল সে। নিজের বেহায়া চোখ দুটোর প্রতি বড্ড রাগ লাগছে তার। কেন বারবার না বলা সত্ত্বেও অনিতাকে আটকে যেতে চায় তার অভদ্র চোখ দুটো? কেন বারবার বারণ করা সত্ত্বেও অনিতাতেই মগ্ন থাকতে চায় তার অনিয়ন্ত্রিত ভাবনাগুলো? উত্তর জানা নেই নিশান্তের। নিচের কপালে এক হাতে স্লাইড করতে করতেই নিজেকে খানিক বকে নিল সে। চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে অনিতাকে জাগাবার জন্য ডাকতে শুরু করলো নিশান্ত। মিস অনিতা, অনিতা, এই যে শুনছেন? আর এটা কোনো ঘুমানোর সময় হলো? উঠুন অনিতা। না, গলা ফাটিয়ে ডেকেও কোনো কাজ হলো না। অনিতা এতক্ষণে ঘুমের অতল রাজ্যে পাড়ি জমিয়েছে নির্দ্বিধায়। নিশান্তের চোখে মুখে চিন্তার ভাঁজ ফুটে উঠল। এই মেয়েটাকে ঠিক এজন্যই তার অসহ্য লাগে। এখানে আসার 2 দিন হতে না হতেই এত ক্রাইসিসের মধ্যে পড়তে হচ্ছে তাকে বারংবার। এই সময় কি কেউ মরার মতন ঘুমায়? মাত্র তো 3 ঘন্টার ব্যাপার। এতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লে সারা রাত জেগে পড়বে কিভাবে সেই ভেবে উত্তর পায় না নিশান্ত। অনিতাকে জাগাতে ব্যর্থ হয়ে অবশেষে হাঁপ ছাড়ল সে। অনিচ্ছা সত্ত্বেও তার বাহু ঝাঁকিয়ে ঘুমের রাজ্য থেকে বের করার জন্য হাত বাড়ালো নিশান্ত। হঠাৎ করে শরীরে ঝাঁকুনি সৃষ্টি হওয়ায় হকচকিয়ে লাফ মেরে উঠে দাঁড়ালো অনিতা। তবে এই ভাগ্য বড্ড বাজে খেলায় নেমেছে তার সাথে। যার দরুন দাঁড়াতে গিয়ে স্লিপ কেটে সোজা নিশান্তের ওপর হুমড়ি খেয়ে পড়ল সে। হঠাৎ এভাবে নিজের ওপর অনিতাকে পড়ে যাওয়ায় ব্যালেন্স সামলাতে না পেরে তাকে নিয়েই ফ্লোরে ঢপাস করে পড়ে গেল নিশান্ত। দুর্ভাগ্যবশত অনিতার ঠোঁট গিয়ে লাগলো সোজা নিশান্তের ঠোঁটের ওপর। দুর্ঘটনায় আকস্মিক চোখ বড় বড় করে হতভম্ব হয়ে রইল দুজনই। ঠিক সেই মুহূর্তেই হাতে টেডি বিয়ার নিয়ে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করল নুহা। ঘরে ঢুকতেই চোখ কপালে উঠে গেল তার। ভাইয়ের ওপর সে মিষ্টিপুর এভাবে ঠোঁটে ঠোঁট লাগানো অবস্থায় উবু হয়ে শুয়ে থাকাতে টেডি বিয়ার ছেড়ে দিয়ে 2 হাতে চোখ ঢেকে ফেলল সে। চোখ মুখ কুঁচকে আধো আধো বলিতে এসে বলল, তোমার প্রেম প্রেম খেলছো ভালো কথা, তাই বলে দরজা আটকাবা না। এভাবে খুল্লা খুল্লা কেন প্রেম প্রেম খেলো? আর একটু হলেই তো আম্মু দেখে নিত। বুদ্ধি শুদ্ধি কবে হবে ভাইও তোমার? ছি ছি, কি লজ্জা, কি লজ্জা! এভাবে ইজ্জত ধুয়ে মুছে কই পড়ে গেল আমার। ইয়া আল্লাহ, উঠালো মুঝে। নিজের পুরো ঘরে কপাল চাপড়াতে চাপড়াতে পায়চারি করে। এই ধরনের আরও কয়েক বাক্যালাপ আওড়াতে চলেছে এক নাগারে অনিতা। পাশে ঠোঁট উল্টে বসে রয়েছে আনন্দ।
বোনের এরকম উল্টোপাল্টা প্রলাপ বকায় চরম বিরক্ত সে। না খোলসা করে সবটা বলছে, আর না চুপ থেকে অন্যের মাথাটাকে রেস্টে রাখছে। আনন্দের মনে সংশয় হচ্ছে এই ভেবে, যা শেষমেশে আপু আমার পাগল টাগল হয়ে গেল না তো? প্রশ্নটা বার কয়েক নিজের মনেই আওড়ে নিয়ে নড়ে চড়ে বসল আনন্দ। বনের পায়ে চেড়ে সূক্ষ্ম চোখে পর্যবেক্ষণ করতে করতেই ভুরু কুঁচকে সে বলল, আপু তুমি ঠিক আছো? মাথায় কি কোথাও চোট লেগেছে তোমার? আনন্দের প্রশ্নে চমকে উঠে হাঁটা থামিয়ে থমকে দাঁড়ালো অনিতা। তার ছোট্ট ভাইটা যে কখন ঘরে এসে বিছানায় গুটিসুটি মেরে বসে পড়েছে তা একটাবারের জন্য খেয়াল আসেনি তার। নিজের বেখেয়ালিপনায় নিজেই বিরক্ত হলো অনিতা। প্রসঙ্গ এড়াবার তাগিদে আমতা আমতা করে বলল, তো তুই কখন এলি? ঘুমাসনি এখনো? বোনের প্রশ্নে বিছানা থেকে চট করে নেমে পড়ল আনন্দ। মাথা চুলকাতে চুলকাতে বলল, ঘুম আসছিল না আপু, ভাবলাম তোমার কাছে এসে একটু গল্প করি, কিন্তু তুমি তো আসো অন্য ধান্দায়। কি সব উল্টাপাল্টা বকবক করছো? কি হয়েছে আমায় বলো। অনিতা মনে মনে স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করল। যাক বাবা, আগের কথাগুলো শুনিনি। ভেবেই আশ্বস্ত হলো যে আনন্দ আবারও বিছানায় বসিয়ে দিয়ে সে বলল, শুয়ে শুয়ে শুধু গার্লফ্রেন্ডের কথা ভাবলে ঘুম কেমন করে আসবে? ঘুমের বাচ্চারাও তো এসে ধরা দেবে না। অনিতার কথায় ভুরু কুঁচকে ঠোঁট উল্টালো আনন্দ। তার যে গার্লফ্রেন্ড নেই, শুধুমাত্র মেয়ে বন্ধু রয়েছে। এই সিম্পল কথাটা কেন যে তার বোন বোঝে না তা নিজেই বুঝতে পারে না সে। উফ আফু, আমার কোনো গার্লফ্রেন্ড নেই, শুধু মেয়ে বন্ধু আছে। আনন্দ বোকাশোকা অ্যাডাল্ট টাইপের কথাবার্তায় ফিক করে হেসে ফেলল অনিতা। ভাইয়ের কালচে চুলগুলো এলোমেলো করে দিয়ে বলল, হাদারাম, গার্লফ্রেন্ড আর মেয়ে বন্ধুর মধ্যে পার্থক্য কোথায় বলতো? গার্ল মানে মেয়ে আর ফ্রেন্ড মানে বন্ধু। তো হলো না, গার্লফ্রেন্ড ইজ ইকুয়াল টু মেয়ে বন্ধু। অনিতার যুক্তি বুঝেও না বোঝার ভান করে ঠোঁট বাঁকালো আনন্দ। সে জানে মুখে যতই যুক্তি দেখিয়ে মেয়ে বন্ধু আর গার্লফ্রেন্ডকে অনিতা একই বলুক না কেন, মনে মনে মিন করে অন্যটাই। তাই সে আর কথা বাড়ালো না। ঘড়ির ঘন্টার কাঁটা ছুঁই ছুঁই হতেই চোখে নেমে এলো তার রাজ্যের ঘুম। ঘুমের সাথে নির্মমভাবে পরাজিত হয়ে বোনের ঘরে খাতামুড়ি দিয়ে গুটিসুটি মেরে ঘুম পড়ে। গুড নাইট আপু বলে শুয়ে পড়ল আনন্দ। চোখ বুজে শুতেই মুচকি হাসলো অনিতা। ভাইয়ের মাথায় হাত বুলিয়ে দিতে আবারও অগত্যায় তাকে বসতে হলো বই পুস্তকে ডুবে থাকা কাঠের টেবিলটায়। আজ যত পড়া নিশান্ত তাকে দিয়েছে সারা রাতেও সব কমপ্লিট করতে পারবে কিনা এই নিয়ে ব্যাপক সন্দিহান সে। বই ধরে বসতেই আবারও সেই বিশ্রী অ্যাক্সিডেন্টের স্মৃতি ফুটে উঠল অনিতার উত্তেজিত মস্তিষ্কে। নিজের অজান্তেই গালে ফুটে উঠল গোলাপি আভা। লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে তার। একে তো এই ধরনের অনাকাঙ্ক্ষিত অ্যাক্সিডেন্ট, তার ওপর নোহার লজ্জা ছুড়ে মারা মার্কা পাকা পাকা কথা, সবটা কানের ভেতর বাদ্যযন্ত্রের ন্যায় আলোড়ন সৃষ্টি করছে অনিতার। তখন কোনো রকমে বই খাতা উঠে দৌড়ে চলে এলো, বুকের ধুকপুকানি কমেনি তার। দৌড়ে চলে আসায় নুপুরটাও নিয়ে আসা হয়নি। অনিতা চোখ খিচে বন্ধ করে নিল, আনমনেই হাত দিল নিজের ওষ্ঠদ্বয়ের ওপর। সাথে সাথে কেঁপে উঠল পুরো শরীর। লজ্জায় রাঙা হলো সে। নিশান্তের ভ্রু কুচকে চোখ বড় বড় করে রাখা মুখশ্রী জ্বালাতন শুরু করলো তার অসহায় হৃৎপিণ্ডটায়। সকাল 7:12 কি 13 মিনিটের মাঝামাঝি সময় দরজা বন্ধ করে খাতা মুড়ি দিয়ে শান্তির ঘুম ঘুমাচ্ছে নিশান্ত। কাল সারা রাত ঠিক মতন ঘুমও হয়নি তার, যার দরুন সকালে এসে রাজ্যের ঘুম নেমে এসেছে তার দু চোখের পাতায়। বেঘরে ঘুমিয়ে নিজের ভার্সিটির প্রফেসর হওয়ার স্বপ্ন দেখছিল। এমন সময় হঠাৎ করে কানের কাছে এক তীব্র চেনচেনে শব্দের আগমনে কপালে বিরক্তির ভাঁজ পেলে কাঁথা ফেলে উঠে বসল নিশান্ত। কিছুক্ষণ থম মেরে বসে থেকে আওয়াজটা খুঁজল সে। অবশেষে ঘুমু ঘুমু চোখ দুটো দিয়ে পিটপিট করে চোখ খুলে দাঁতে দাঁত চেপে ধরল নিশান্ত। এই সাত সকালে কোন আহাম্মকের দল সারে গা মারে সারে করে চলেছে, তার মাথায় খেলতেছে না তার। নিশান্ত বিরক্তির চরম সীমায় পৌঁছালো। বিছানা থেকে নেমে সেই ধ্বনির উদ্দেশ্যে পানে ছুটতে নিলেই দরজাটা ঠেলে দাঁত কপাটি বের করে ভিতরে প্রবেশ করলো সানি রিভান। সাথে গুটিসুটি পায়ে মুখে মিষ্টি হাসি ফুটিয়ে হেলে দুলে নিজের চুল ছোট ছোট ঝুড়ি দুটো নাচাতে নাচাতে ভিতরে এলো নুহা। এত সকালে সানি রিভানকে দেখে অবাক হলো নিশান্ত। চোখ মুখে বিস্ময় ফুটিয়ে সে প্রশ্ন ছুড়ল, এত সকালে তোরা? বিনিময়ে কেলিয়ে রাখা দাঁতগুলো আরও খানিকটা কেলালো সানি। বোকা বোকা গলার স্বর করে সে বলল,
ভাবিরে দেখবার আইছি মামা। সানের কথায় বিপরীতেই ভুরু কুচকে তাকালো নিশান্ত। কোনো অর্থ না বুঝতে পেরেই আনমনে মানে বলেই আবারও প্রশ্ন করে উঠল সে। পাশ থেকেই রিভানের জান বের করা গোতাকে সানি বুঝলো ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে। নিজের বোকামির দরুন নিজেকেই মনে মনে খানিক বকে নিল সানি। প্রসঙ্গ এড়াতে রিভান বলল, আরে ওর কথা ছাড়তো, মজা করতেছে রে। তোর খবর বল, কাল রাতে এতবার ফোন দিলাম, ধরস নাই কেন? কাল রাতের কথা উঠতেই নিশান্তের মনে পড়ল সেই ভয়ঙ্কর অনাকাঙ্ক্ষিত অ্যাক্সিডেন্টের কথা। কিছু একটা ভেবে নিয়ে সে উত্তর দেবে তার আগেই মুখ খুলল নুহা। আরে ভাইও তো মিষ্টি আপুর সাথে আর কিছু বলে হয়ে উঠল না নুহার। এতটুকু বলতেই নিশান্তের হাত দিয়ে মুখ চিপে ধরল তার। মুখে জোরপূর্বক হাসি ফুটিয়ে আমতা আমতা করে সে বলল, আরে নুহা, তুই কার্টুন দেখার বদলে বড়দের মাঝে কি করছিস? যা আম্মুর কাছে যা। ভাইয়ের আজ্ঞায় ঠোঁট উল্টালো নুহা। তার মিষ্টিপুর ঘর থেকে গানের আওয়াজ কানে আসতেই ঠোঁটের কোণে হাসি ফুটল তার। ভাইয়াকে ভেঙচি কেটেই মুখ ফুলে এসে বলল, থাকবো না তোমার কাছে, যাও, আমি আমার মিষ্টি আপুর কাছে যাব। বলেই আর এক মুহূর্ত দাঁড়ালো না নুহা। নিজের ছোট্ট ছোট্ট জুটি দুটো লাফাতে লাফাতে এক ছুটে বেরিয়ে গেল সে ঘর থেকে। আবারও নুহার মুখে অনিতার গুণগান শুনে কপালে বিরক্তির ভাঁজ ফেলল নিশান্ত। সানি রিভান নুহার অসম্পূর্ণ বাক্য শুনে খানিকটা আঁচ করে একসাথেই বলে উঠল, কি বলতে নিয়েছিল নোয়া? বিনিময়ে ঠোঁট কামড়ে ধরল নিশান্ত। রিভান কপালে চিন্তার চাপ ফেলেই আবারও বলে উঠল, ওই বল, অঙ্কিতা লাগে কি করস তুই? রিভানের অনিতাকে নিয়ে এতটা কিউরিয়াসিটি দেখে রেগে গেলেও প্রকাশ করল না নিশান্ত। দাঁতে দাঁত চেপে কড়া গলায় সে বলল, ওর সামনে এক্সাম, তাই একটু পড়া দেখিয়ে দিয়েছি, এত উত্তেজনা তো কিছু নেই। রিভান বুঝলো নিশান্ত ক্ষেপে গিয়েছে, তাই আর কথা বাড়ালো না। এমন সময় তার কানে ভেসে আসতে লাগলো এক শ্রুতিমধুর গলার সঙ্গীত, যাতে আনমনে ডুব দিল সে। এতক্ষণ গান ধরার আগে বাচ্চাদের রেওয়াজ করছিল অনিতা। এভাবেই বেশ কিছুক্ষণ রেওয়াজ করানোর পর ছাড়া গলায় গান ধরল সে। তুমি তাই গো আমার পরানো জাহাজান, তোমার ছাড়া আরে জগতে মোর কেহ নাই, কিছু নাই গো আমার পরানো জাহাজান। হারমোনিয়ামের ছন্দে অনিতার সুমধুর গলার গাওয়ার রবীন্দ্রসঙ্গীতে স্তব্ধ হয়ে রইল নিভান সহ সানি ও নিশান্ত। মেয়েটা এত ভালো গান গায় আগে তো জানতো না সে, আর জানবার সুযোগটাই বা হলো কখন? এই তো মাত্র 2 দিনের পরিচয়। নিভান অনিতার গানেই মুগ্ধ হয়ে বুকের বা পাশে হাত চেপে ধরল। চোখ দুটো বুঝে নিয়ে আনমনেই বলল, কি অসাধারণ গাই মেয়েটা। উফ, এই গলা শুনতে তো একদিন কেন সারা জীবন অপেক্ষা করতে রাজি আছি আমি। রিভানের কথায় স্থানীয় অনিতার গান হৃদয় দিয়ে অনুভব করতে লাগলো। কখনো রবীন্দ্রসঙ্গীত না শোনায় ঠোঁট উল্টে সে বলল, হিন্দি গান গাইলে কি এমন ক্ষতি হতো ভাবির? আহা, কি গলা, কণ্ঠেই কেমন যেন প্রেম প্রেম ভাব। যদিও অনিতার গানেই মুগ্ধ হয়েছিল নিশান্ত, তবে সেই মুগ্ধতা বেশিক্ষণ রইল না মোটেও। সানি রিভানের করা উক্তিতে মুগ্ধতার বদলে হিংস্রতার রূপ ধারণ করল নিশান্ত। যে করেই হোক এই গান থেকে বন্ধ করতেই হবেই। বাক্যটার নিজ মনেই প্রতিধ্বনির ন্যায় দোতনা সৃষ্টি করল তার। এক মুহূর্ত আর দাঁড়ালো না সে। রেগে মেগে 2 হাতের মুঠো শক্ত করে চেপে ধরে রওনা হলো সে এই গানের উৎসব পানে। নিশান্তকে এভাবে রেগে মেগে বাইরে যেতে দেখে সন্দেহ হলো রিভানের। সানিকে হ্যাসকা টান মেরে নিশান্তের পেছনে পেছনে যেতে ইশারা করেই নিজে ছুট লাগালো সে। কোনোভাবেই কোনো সিন ক্রিয়েট হোক তা বিন্দুমাত্র চায় না রিভান। হুট করে বাসায় কোনো আগন্তুকের প্রবেশে গান ছেড়ে উঠে দাঁড়ালো অনিতা। বাচ্চারাও তাদের অনিয়াপুকে লক্ষ্য করে নিজেরাও দাঁড়িয়ে পড়ল যে তার স্থান থেকে। নিশান্তের হিংস্র চাহনি দেখে ব্রু কুচকাতেই রিভান ও সানি হাঁপাতে হাঁপাতেই তার পেছনে দাঁড়ালো। ভাইয়াকে হঠাৎ করে এখানে আসতে দেখেই বিষয় ভরা চাহনিতে তাকালো সে। জিজ্ঞাসা কণ্ঠে সে তার ভাইয়াকে উদ্দেশ্য করে বলল, ভাইও তুমি এখানে, তুমিও কি গান শুনতে এসেছো? নোহার কথাটা আগুনের মধ্যে ঘিরার মতন করে ফেললো অজান্তেই। নিশান্ত রেগে মেগে চেঁচিয়ে উঠল। কড়া গলায় উত্তপ্ত নিঃশ্বাস ফেলতে ফেলতে বলল, এখানে তো বাচ্চা কাছে কেন? এটা কি কোনো বাসা নাকি গানের স্কুল? যেভাবে 7 সকালে এতগুলো বাচ্চাকে ডেকে এনে গলা ফাটিয়ে গান গিয়ে মানুষের ঘুম হারাম করছেন, হ্যাঁ? সবার সামনে এভাবে বিশ্রীভাবে কথা শোনানোই
রাগেশ্বরী রূপ ধারণ করলো অনিতা। ঘাড়ের সামনে থাকা চুলগুলো পেছনে ফেলে কয়েক ধাপ এগিয়ে এসে ঝাঁঝালো গলায় সে বলল, এসব কোন ধরনের অসভ্য তুমি মিস্টার নিশান্ত? গলা ফাটিয়ে গান গাইছি মানে? দেখুন, আমরা আপনাদের বাসা ভাড়া নিয়েছি, তার মানে এই নয় যে আপনার কথাই উদ্বাস করতে হবে আমাদের। ওয়েট, আমার জানার মতে আপনাদের শুধুই বাসা ভাড়া দেওয়া হয়েছে, গানের স্কুল তো ভাড়া দেওয়া হয়নি মিস অনিতা। তাহলে কিসের ভিত্তিতে এভাবে মানুষকে নিজের বেসুরে গলায় গাওয়া গান শুনে বিরক্ত করছেন আপনি? এভাবে বাড়ি এসে এতগুলো মানুষের সামনে অপমান করায় কান দিয়ে গরম ধোয়া বের হতে লাগলো অনিতার। রিভান নিশান্তের লাগামহীন কথাবার্তা বন্ধ করার জন্য তার হাত চেপে ধরে থামাতে বলায় এক ঝাড়া মেরে হাত ছড়ে নিল নিশান্ত। অনিতার আগে ফুঁসতে ফুঁসতে চোখের দৃষ্টি তীক্ষ্ণ করল, আঙুল তুলে দাঁত কটমট করে সে বলল, বেশ করেছি, নিজের বেসুরে কণ্ঠে গলা ফাটিয়ে ফাটিয়ে গিয়েছি। আপনার তাতে কি? আপনি তো মানুষ নন, আপনি তো রোবট। আপনার তো কোনো প্রবলেম হওয়ার কথা নয়। কই, অন্য কোনো মানুষের তো আমার গানে প্রবলেম হচ্ছে না, তাহলে আপনার এত লাগছে কেন? কি ভাইয়ারা, আপনারা কি ডিস্টার্ব ফিল করেছেন? অনিতার প্রশ্ন শুনে শুকনো ঢোক গিলল সানি ও রিভান। অসম্মতের স্বরূপ মাথা জায়গাতেই আশ্বস্ত হলো অনিতা। আবারও সে বলতে শুরু করলো, দেখুন, আপনার বন্ধুদেরই তো কোনো সমস্যা হচ্ছে না, তবে আপনার এত ফাটছে কেন? একমাত্র আপনার জন্যই তো সারা রাত ঠিকমতো ঘুমাতে পারিনি আমি। এতগুলো হোমওয়ার্ক কোনো মানুষ দেয়? আচ্ছা ঠিক আছে, আমি তাও না ঘুমিয়ে ট্যাক্সগুলো কমপ্লিট করেছি, তার জন্য সমিতিতে না গিয়ে বাচ্চাদের বাসায় ডেকেছি আমি। মানলাম গানের স্কুল ভাড়া দেননি আপনি, বাসা ভাড়া তো দিয়েছেন, যার বিনিময়ে প্রাপ্য মূল্যও তো দিব আমরা। ফ্রি তো থাকতে আসিনি। যতদিন বাসা ভাড়া দেব ততদিনই বাড়ির এই ফ্ল্যাটটা আমাদের বাসায় কে আসবে না আসবে তার পারমিশন কি আপনার থেকে নিতে হবে আমার? নিজে তো দিব্যি মাঝরাতে গলা ফাটিয়ে ফাটিয়ে বই পড়ে মানুষের ঘুমের 12টা ছেড়ে 13টা বাজান। কই, আমরা তো কেউ কিছু বলিনি, তবে আপনার এত গায়ে লাগছে কেন? এতই যখন আপনার প্রবলেম তো কানে তুলো গুঁজে দিন, ব্যাস সিম্পল। অনিতার এত বড় ভাষণে মাথাটা চক্কর দিয়ে উঠল সানির। রিভান বুঝলো এখানে আর তর্ক করা এক মুহূর্ত থাকলেই গোলাবারুদ বর্ষণ শুরু হবে নির্ঘাত। এই ভেবেই নিশান্তকে টেনে হিসড়ে ঘর থেকে বের করলো রিভান। নিশান্ত রেগে মেগে নিভানের হাত থেকে ছাড়া পাওয়ার জন্য চেঁচিয়ে উঠতেই এক হাতে ঠোঁট চেপে ধরল সানি। অনুরোধের সুরে সে বলল, মামা প্লিজ সিন ক্রিয়েট করিও না, মাইয়া মানুষ তো, পরে দেখা গেল আন্টির কাছে বকা খাইতে হইল তোমার। এই ফাঁকে দৌড়ে গেল রিভান। অনিতার মুখ পানে করুণ চোখে তাকিয়ে সে বলল, রাগ করিও না অঙ্কিতা, আসলে ও রাতে ঘুম হয়নি তো, তাই মাথায় ঠিক নেই। ওর হয়ে আমি ক্ষমা চাইছি। বাই দ্য ওয়ে, তোমার গানের গলা অসম। সি ইউ লেটার। বলেই আবারও বেরিয়ে এলো রিভান। অনিতা রিভানকে যেতে দেখে উঁচু গলায় করে বলল, হ্যাঁ, নিয়ে যান এই রোবটটাকে, পারলে মানুষ বানানোর চেষ্টা করবেন, যত সব আচারে মানুষ রূপিয়ে নিন। সন্ধে 6টা বেজে 45 মিনিট। একটু পরে আজান দিবে বিধায় বাসায় নিয়ে এসে একেবারেই নামাজ পড়ে আসবার জন্য অপেক্ষা করতে লাগলো নিশান্ত। এমনিতেই আজকেই এত বিশ্রী এক্সপিরিয়েন্স, তারপরও নামাজের পরপর আবার জল্লাদ মেয়েটার মুখ দর্শন, সব মিলে একরকম বিপাকে পড়েই রয়েছে নিশান্ত। নিজের এরকম বিহেভিয়ার নিজে সে বিরক্ত। অদ্ভুত সব রকম অনুভূতি এসে বাসা বাঁধছে তার মনের আঙিনায়, যার অর্থ বোঝার মতন ক্ষমতা নেই তার। নিশান্তের ভাবনার মাঝে সিগারেট ফুঁকতে ফুঁকতে পাশ ঘেঁষে দাঁড়ালো সানি। জিজ্ঞাসা দৃষ্টিতে সে চেয়ে বলল, কি ভাবছ তো, তুই তো আগে এমন ছিলি না, এরকম হচ্ছে স্কিল লাই। নিশান্ত ভ্রু কুচকালো, কিঞ্চিত বিরক্তি নিয়ে বলল, তোরা বলছি না আমার সামনে সিগারেট টানবি না, ভালো লাগে না আমার এসব। সানি ঠোঁট উল্টালো, সিগারেটের ধোঁয়া বাতাসে ছাড়তে ছাড়তে সামনে তাকাতেই দেখলো ভুলেই দোকানদারের বেঞ্চেই মানিব্যাগটা ফেলে এসেছে সে, যা দেখে কপাল চাপড়ালো সে। জ্বলন্ত সিগারেট নিশান্তের হাতে ধরিয়ে দিয়ে অনুনয় বিনয় করে সে বলল, মামা 1 সেকেন্ড, সিগারেটটা একটু ধর, মানিব্যাগ ফেলে এসেছি। বলে চোট লাগালো সানি। অনিচ্ছা সত্ত্বেও হাতে ধরে রাখলো তার জ্বলন্ত সিগারেটটা নিশান্ত। শিকার কাছ থেকে ভার্সিটির নোট সংগ্রহ করে বাড়ি ফিরছিল অনিতা। হঠাৎ রাস্তার ধারে সিগারেট হাতে নিশান্তকে দাঁড়িয়ে থাকতে দেখে চোখ বড় বড় করে ফেলল সে। মনে মনে শয়তান্তি বুদ্ধি উকি দিল তার। ঠোঁটে বাঁকা হাসি ফুটিয়ে তুলে ব্যাগ থেকে ফোনটা বের করেই আনমনে সে বলল,
খুব তো গুনগান গায় আব্বু আপনার। এখন আমিও দেখিয়ে দিব আপনার আসল চরিত্র মিস্টার নিশান্ত। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। অন্দিতার সাথে লাগতে আসার ফল তো আপনাকে ভোগ করতেই হবে। কি? নিশান্ত আর সিগারেট? হতো এসবের ধারের কাছেও ঘেঁষে না। সিগারেটের গন্ধ কাশি উঠে যায় ওর। তুমি ঠিক দেখেছো তো? আমি ওর মা, ছোট থেকে দেখে দেখে আসছি। কখনো তো ওকে সিগারেটের আশেপাশেও ঘেঁষতে দেখিনি। তবে কি ও লুকিয়ে লুকিয়ে এসব করে বেড়াচ্ছে? তার বলতে আন্টি, কোন ছেলেই বা তার নিজের কুকীর্তি পরিবারের সামনে দেখিয়ে বেড়াচ্ছে? আপনার ছেলেও তো তাই। বাইরে থেকে যতটা ভোলা ভালা বোঝা যায়, উনি ঠিক ততটাই উল্টো। ভেতরে ভেতরে জিলাপির থেকেও বেশি প্যাঁচ রয়েছে ওনার। আর আপনার বিশ্বাস না হলে আমার কাছে যথেষ্ট প্রমাণও রয়েছে। এতটা কাঁচা কাজ অন্দিতা করে না আন্টি, ভরসা রাখতে পারেন। বলেই তড়িঘড়ি করে ব্যাগের চেইন খুলে নিজের বাচ্চা টাইপ অ্যান্ড্রয়েড ফোনটা বের করলো অনিতা। গ্যালারি থেকে নিশান্তের হাতে সিগারেট ধরে রাখা ছবিটা স্ক্রিনে বের করে বাঁকা হাসল সে। মোবাইলের স্ক্রিনে আফসানা বেগমের দিকে ঘুরিয়ে দেখাতেই ইশারা করে সে বলল, এই দেখুন আন্টি, নিজের ছেলের কুকর্ম একদম জলজান্ত প্রমাণ। একেবারে আগুনের শিকার মতো দপদপ করে জ্বলছে। আফসানা বেগম অনিতার কথা অনুযায়ী ফোনের স্ক্রিনে তাকালেন। নিজের ছেলের হাতে জ্বলন্ত সিগারেট দেখে চোখ বড় বড় করে ফেললেন। বিস্ময়ের বদলে চোখের রক্তিম বর্ণ ফুটিয়ে তুললেন তিনি। রাগে দুঃখে ঘৃণায় ভরা চাহনিতে ছেলের হাতের সিগারেটে থাকা দৃশ্য দেখে নিয়ে গম্ভীর কণ্ঠে তিনি বললেন, আজ ওর একদিন কি আমার একদিন। তোমার অসংখ্য ধন্যবাদ অম্বিতা মা। তুমি ঠিক সময়ে এসে আমার চোখে অন্ধবিশ্বাসের পর্দা না সরালে হয়তো এর থেকেও বেশি পস্তাতে হতো আমায়। আজই এর একটা হেস্তনেস্ত করে ছাড়বো আমি। বাপ যেখানে সিগারেটের নাম ছিটকায় সেখানে ছেলে মনের আনন্দে সিগারেটের টানবে? তা তো হতে পারে না, কখনোই না। আফসানা বেগমের কথায় আশ্বস্ত হলো অনিতা। তার আগুনে ঘি ঢালার 90% কাজ যে ইতিমধ্যে হয়ে গিয়েছে তা বুঝতে পেরেছে সে। এমনিতেই আজ সকালের বিহেভিয়ারের জন্য আফসানা বেগম ছেলের ওপর চরম ক্ষিপ্ত। তার উপর এই সিগারেটের হালকা ধোয়া যেন ম্যাজিকের মতন কাজ করলো নিমিষেই। সে জানে বাকি কাজ আফসানা বেগম নিজ দায়িত্বে সুন্দর মতন সেরে ফেলবেন। তাই প্রশান্তের উত্তেজিত দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালো অনিতা। সালোয়ার কামিজের হাতা ঠিক করতে করতে সে বলে উঠল, আন্টি, আমার যা বলার ছিল তা তো বলা হয়ে গিয়েছে। এখন বাকি কাজ আপনার। ছেলেকে সামলান আন্টি। এখনকার জামানা ভালো না। এখনই যদি বিপদে যাওয়ার থেকে আটকাতে পারেন তাহলে তো হয়ে গেল, নয়তো পরে পস্তাতে হবে। আমি তাহলে এখন আসি, আবার নামাজ পড়ে আসতে হবে। কথাগুলো বলে নিয়েই মুচকি হাসলো অনিতা। আফসানা বেগম গম্ভীর মুখে ভ্রু কুচকে ছেলের ব্যাপারে ভাবতে ভাবতেই অনিতার মিষ্টি হাসি মাখা মুখের দিকে তাকালেন। চোখের পলক ফেলে সম্মতি জানাতেই কিছু একটা মনে পড়ায় ব্যস্ত হয়ে পড়ল অনিতা। গলা খাকারি দিয়ে আফসানা বেগমের ডান হাত নিজের হাতের মুঠি পুরে সে বলল, আন্টি, একটা রিকোয়েস্ট ছিল। মানে ওনার সিগারেট খাওয়ার বিষয়টা যে আমি আপনাকে বলেছি তা ওনাকে বলবেন না প্লিজ, না হলে। অনিতাকে থামিয়ে দিয়ে আফসানা বেগম মিষ্টি হাসলেন। অনিতার হাতের উপর হাত রেখে চোখের পলক ফেলে তাকে আশ্বস্ত করে বললেন, তুমি একদম চিন্তা করো না মা, আমি তোমার নাম বলবো না। বিনিময়ে প্রশান্তি মাখা হাসি হাসলো অনিতা। দুষ্টু হাসি হাসতে হাসতে চলে এলো সে নিজের ঘরে। আজ বড্ড শান্তি শান্তি ফিলিংস আসছে তার। নিশান্তের পরিণতির কথা ভেবেই বাঁকা হাসলো সে। ভুরু উঁচু করে একা একা এসে বলতে লাগলো, আপ তুঝে কোন বাঁচাইগা বাচু, খুব তো বড় বড় ডায়লগ মারছস তাই না? এখন দেখ তোর কি হাল হয়। মাথা থেকে টুপি খুলে নিজের ব্রাউন সিল্কের চুলগুলো হাতে চালাতে চালাতে ঢুকতেছিল নিশান্ত। বাড়ির দরজার ঢোকার আগে থেকেই খোলা থেকে কিঞ্চিত অবাক হলো সে। তবুও তেমন পাত্তা না দিয়ে মাকে ডাকতে ডাকতেই ভিতরে ঢুকলো। তবে তাকে দুবারে বেশি ডাকতে হলো না আর। ঘরের নিস্তব্ধ পরিবেশে মায়ের হাতে ডাল ঘুটুনি দেখে থমকে দাঁড়ালো নিশান্ত। আফসানা বেগমের হাতে ডাল ঘুটনি ঘোরাতে ঘোরাতেই বিস্মৃত চোখে তাকালেন। নিশান্ত পাজি হয়েও হাজি সাজার ভাব দেখে রাগান্বিত চোখ দুটো থেকে লাভা নিঃসৃত হতে শুরু করলো তার। ভাইয়ের আগমনে আফসানা বেগমের পাশে গুটিসুটি পায়ে এসে দাঁড়ালো নুহা।
ভাইয়ের দিকে অসহায় দৃষ্টি নিক্ষেপ করে ঠোঁট উল্টোলো সে। নিশান্ত মা বোনের এমন অদ্ভুত মুখশ্রী দেখে কপাল কুঁচকাল। কপালে যে ভালো কিছু নেই যেন প্রশ্ন ছুড়ল। আম্মু, তুমি কিচেনে না গিয়ে এখানে ডাল রান্না করার জন্য এসছো নাকি? আর এভাবে চেয়ে আছো কেন আমার দিকে? এই নোহা, হয়েছে নাকি রে? বাসায় সব ঠিক তো? বিনিময়ে নোহা ঠোঁট উল্টানোর পরিধি বৃদ্ধি করল। ঝড় ওঠার পূর্বেই ভাইকে সাবধান হতে বলার আগে তেড়ে গেলেন আফসানা বেগম। চোখ থেকে গরম আভা ছাড়তে ছাড়তে রাগেশ্বরী রূপ ধারণ করেই নিশান্তের কাছাকাছি যেয়ে তিনি বললেন, ডালি তো বানাবো, তবে বুটের নয় তোর। একদিন মায়ের আড়ালে থেকে আদরে আদরে বাদর হয়ে গেছিস, বাহিরে বাহিরে অকাম কুকাম করে বেড়াচ্ছিস। কি ভেবেছিস মা কিছু জানতে পারবে না? মায়ের চোখকে ফাঁকি দেওয়া কি এতটাই সোজা? মায়ের কথার কোনো অর্থই খুঁজে পেল না নিশান্ত। মায়ের এমন অগ্নিমূর্তি রূপ দেখে বিস্ময় চোখ বড় বড় করেই ভয়ত কণ্ঠে সে বলল, তুমি সব কি বলছো আম্মু? কি করেছি আমি? কি করেছিস? আরে বল, কি করিসনি তুই? হ্যাঁ, ছি 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 ছি, লজ্জায় মাথা কাটা যাচ্ছে আমার। আরে আম্মু, কি করেছি সেটা তো বলবে নাকি? আজব। আজব? হ্যাঁ, আজবই তো। যার বাপ আজ পর্যন্ত সিগারেটের টান দেয়নি, তার ছেলে হয়ে তুই এত জঘন্য কাজ করতে পারলি কি করে? সিগারেটের খাওয়া আগে আম্মু আব্বুর কথা মাথায় আসেনি তোর? সিগারেট শব্দটা শ্রবণগোচর হতেই সচেতন চোখে তাকালো নিশান্ত। যে শব্দটাকে সে নিজে ঘৃণা করে, আর সেই শব্দটাতেই নিজের নাম জড়িয়ে পড়ায় চরম হতাশে। তবে যা করেনি তার জন্য শাস্তি দেওয়া এবং ভোগ করা দুটোতেই অন্যায়। তাই চুপ করে থাকাটাকে সমর্থন না করে প্রতিবাদ স্বরূপ নিশান্ত বলল, কি বলছো সব আম্মু? সিগারেট আর আমি? লাইক সিরিয়াসলি? তুমি জানো না সিগারেটের গন্ধে আমার শ্বাস নিতে প্রবলেম হয়? ওসব তো আমি ছুঁয়েও দেখি না আম্মু। নিজ চোখে দেখা ছেলের হাতে সিগারেটের জলজান্ত প্রমাণের উপর ভিত্তি করে ছেলের কথাগুলোকে বিশ্বাসযোগ্য হলেও বিশ্বাস করলেন না আফসানা বেগম। বরং সত্যিটাকে স্বীকার করার বদলে উল্টে মিথ্যা বলে যাওয়ায় চরম ক্ষিপ্ত হলেন তিনি। রাগ সাত আসমান অবধি পৌঁছায় হাতে থাকা ডাল ঘুটনি দিয়ে নিশান্তের কাঁধে আঘাত করে বললেন, কত বড় শয়তান হয়েছিস তুই! একে তো অলিগলিতে সিগারেট খেয়ে বেড়াচ্ছিস, তারপর ধরা পড়ার পরও সত্যিটা স্বীকার করিস না। বলেই আবারও নিশান্তের বাহুতে ডাল ঘুটনি দিয়ে বাড়ি মারলেন আফসানা বেগম। বাহুতে আঘাত লাগায় ব্যথায় কুকিয়ে উঠল নিশান্ত। সে বুঝতে পেরেছে এভাবে কাছ থেকে বোঝাতে গেলে কথা কম মায়ের বেশি খেতে হবে। তাই একসুটে সোফার পেছনে গিয়ে দাঁড়ালো সে। মায়ের বিপরীতে ভয়ার্ত গলায় সে বলল, আরে আরে আম্মু, করো কি? আমি তোমার ছেলে, এত বড় হওয়ার পরও গায়ে হাত তুলছো, তাও আবার যেই কাজটা আমি করিনি। ছেলের কথায় মেজাজ থমকাবার বদলে তেড়ে এলেন আফসানা বেগম। লাঠি হাতে ছেলেকে তাড়া করতে করতেই বললেন, একে তো চোরি, উপর সে সিনা চোরি। ভালোই ভালোই বলছি নিশান্ত, এসব ছাইপাশ খাওয়া ছেড়ে দে, সত্যি স্বীকার করে নে, নয়তো আজ তোর কপালে দুঃখ আছে। আরে আম্মা জান, ফিল্মি ডায়লগ মারার হলে মারো, মারো না। কে মানা করেছে? আমায় মারছো কেন? আর আমি ওসব খাইনি, ট্রাস্ট মি। নিশান্তের কোনো কথাই কোনো কাজ হলো না। মায়ের সাথে গোল্লা ছটকালার একটু পরপরই বাড়ি খেতে খেতে ছুটে চলেছে সে। মাঝখান থেকে নুহা গালে হাত দিয়ে কমেডি দেখছে। কেন যেন ভাইয়ের এরকম করুণ অবস্থা মন খারাপ করার বদলে বড্ড মজা লাগছে তার। হাজারো কাকত মিনতি করবার পরেও কোনো পজিটিভ ফলাফল পেল না নিশান্ত। মার খেতে খেতে শহীদ হয়ে যাওয়ার ভয়ে এক ছুটে গিয়ে দরজা লাগিয়ে ফেলল সে। পিঠ দিয়ে দরজায় ঠেস দিয়ে দাঁড়িয়ে কপাল বেয়ে গড়িয়ে পড়া ঘামগুলো হাতের উল্টো পেট দিয়ে মুছতে লাগলো সে। আফসানা বেগম এখনো বাইরে থেকে একইভাবে দরজায় ধাক্কাতে ধাক্কাতে চেঁচিয়ে যাচ্ছে। তবে প্রাণ থাকতে ভুল ক্রমেও দরজা না খুলবার পণ করেছে নিশান্ত। যাই হয়ে যাক না কেন, এই সিডর আইলা থামবার পূর্বে দরজা না খোলার পণ করল সে। নিজের বাঁচা খোঁজা জীবনটাকে খোয়াতে চায় না সে কোনো মতেই। বই পুস্তক দুহাতে কাভার করে বুকে চেপে ধরে উকিচুকি মারতে মারতে ড্রয়িং রুমে প্রবেশ করলো অনিতা। এতক্ষণ যে কোনো বড়সড় ঝড় পুরো বাড়ির ওপর দিয়ে চলে গিয়েছে তা এই নিস্তব্ধতাই বেশ উপলব্ধি করতে পারছে সে। তবে ঘরের আশেপাশে কাউকে দেখতে না পারায় কপালে কিঞ্চিত চিন্তার ভাব ফুটে উঠল তার। এই রে, ঝেড়ে গিয়ে তবে উড়ে গিয়ে কোনো গাছের ডগায় জুড়ে বসলো নাকি? প্রশ্নটা বার কয়েক নিজের মনে আওড়ে নিয়ে আরও দুপা এগুলো অনিতা।
ড্রয়িং রুমে কারো পদধ্বনির শ্রবণগোচর হতেই ঘর থেকে টেডি বিয়ার হাতে ছুটে এলো নুহা। তার মিষ্টি আপুকে দেখেই মুখে মিষ্টি হাসি ফুটিয়ে তুলল সে। অনিতার কাছে গিয়ে তার ওড়না টেনে ধরে নুহা বলল, মিষ্টি আপু, জানো আজ ভাইয়ের ওপর শুধু ঠাডা না, সাথে গোলা বারুদও পড়েছে। নুহার কথাই বিস্মিত চোখে তাকালো অনিতা। তার এই বিস্মিত বোধ হয় ততদিন সৃষ্টি হয়ে থাকবে যতদিন সে নুহার পাকা পাকা কথা নিজের কানে শুনতে থাকবে। বিস্ময়ের ফলে নিশান্তের পরিণতি শুনে নিজের মনে হাসলো অনিতা। নুহার গাল দুটো টেনে দিয়ে সে বলল, তা তোমার ভাইয়া কোথায় আর আন্টি? বিনিময়ে ঠোঁট উল্টালো নুহা। নিশান্তের ঘরের দিকে হাত দেখিয়ে বলল, ভাইও ভয়ে দরজা আটকে ঘাপটি মেরে রয়েছে, আর আম্মু নিজের ঘরে রাগে ফুঁসছে। ভাইউকে বের হলেও আবারও হামলা বল শুরু করবে। নুহার কথায় বিষম খাওয়া শুরু করলো অনিতা। বার কয়েক কেশে নিয়ে বিস্ময় ফেলে নিশান্তের ঘরের দরজায় গিয়ে করঘাত করল সে। তবে ভেতর থেকে কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। আবারও হয়তো আফসানা বেগম ছুটে এসেছে ভেবে নিশান্ত দরজা খুলছে না ভেবেই দরজায় মুখ লাগিয়ে ফিসফিসে অনিতা বলল, দরজা খুলুন মাস্টার মশাই, ভয় নেই, আমি আপনার সাথে আন্দিতা। এতক্ষণ দরজায় কান লাগিয়ে বাইরে কে তা অনুভব করার চেষ্টা করছিল নিশান্ত। অনিতার মৃদু গলা কানে পৌঁছাতেই তটস্থ হয়ে দরজা খুলেই হ্যাঁচকা টান মেরে অনিতাকে ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে ফেলল সে। কয়েক সেকেন্ডের মাঝে এমন আকস্মিক ঘটনায় টাল সামলাতে না পেরে হুমড়ি খেয়ে আলমারির স্ট্যান্ড ধরে দাঁড়ালো অনিতা। দরজা বন্ধ করে উল্টো দিকে ঘুরতেই নিশান্তের চেহারায় বিকৃতি দেখে অট্টহাসিতে ফেটে পড়ল সে। এভাবে নিজেকে ভেঙে হুহা করে ঘর কাঁপিয়ে হাসা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো নিশান্ত। সে জানে তার চুল বর্তমানে এলোমেলো হয়ে কাকের পাশে পরিণত হয়েছে, তবু অনিতার হাসি পছন্দ হলো না তার। সন্দিহান চোখে তাকিয়ে অনিতার দুবাহু চেপে ধরে দেয়ালে পিঠ লাগিয়ে ফেলল নিশান্ত। চোখ থেকে রক্তিম আভা ছড়াতে ছড়াতে দুহাতে অনিতার দুবাহু চেপে ধরল সে। নিশান্তকে নিজের এতটা কাছাকাছি এতটা হিংস্র রূপে আবিষ্কার করে ভয়ে জমে গেল অনিতা। সাথে বেড়ে গেল ডিপডিপানি ধ্বনি। কেঁপে উঠল সে, কেঁপে উঠল তার পুরো শরীর। ভয়ে থরথর করে কাঁপছে অনিতার পুরো শরীর। সাথে বাড়ছে হৃৎপিণ্ডের ডিপডিপি আওয়াজ। দেওয়ালের সাথে সেটিয়ে ক্রমান্বয়ে গরম গরম নিঃশ্বাস ত্যাগ করে চলেছে সে। মুখ দিয়ে কোনো ধ্বনি নিঃসৃত করার মতন জো নেই তার। শুধুমাত্র ছটফট করতে করতেই চাপা আর্তনাদে সঙ্গ দিচ্ছে তাকে। অনিতার এমন রুহু কাঁপাকাঁপি টাইপ অবস্থা দেখে ঠান্ডা হওয়ার বদলে নিশান্তের চোখের দৃষ্টি তীক্ষ্ণতর হয়েছে। দুহাতেই অনিতার গলা চেপে ধরে রেখেছে সে। তার ইচ্ছে হচ্ছে একেবারে মেয়েটাকে গলা টিপেই মেরে ফেলতে, তবে মনের কোথাও এক ছটাক পরিমাণ হলেও বাধা সৃষ্টি হচ্ছে। তবে কেন হচ্ছে তা জানা নেই নিশান্তের। হয়তোবা মানুষত্বের তাগিদে, নতুবা অন্য কিছু। কিছুক্ষণ আগে অনিতার নিজেকে ভেঙে হাসা নিয়ে চরম বিরক্ত হয়ে গিয়েছিল নিশান্ত। রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে এক পর্যায়ে দেয়ালের সাথে তার দুবাহু চেপে ধরে সে। নিশান্তকে নিজের উপর এভাবে আক্রমণাত্মকভাবে হামলা করতে দেখায় ভয়ে চমকে ওঠে অনিতা। মনে মনে ভাবতে থাকে, এই রে, তবে কি এই বেটা জেনে গেল যে সিগারেট খাওয়ার নিউজটার প্রচারক আমি? তবে সাহস করে পাল্টা প্রশ্ন করে ওঠা হয়নি তার। নিশান্তের রাগান্বিত চেহারা দেখেই আত্মা কেঁপে ওঠে তার। মুখ ফুটে আর বলা হয়ে ওঠেনি কিছুই। নিশান্ত নিজেকে সামলে নেয়। রাগের দুঃখে অনিতাকে এক ঝটকায় সরিয়ে দিয়ে নিজের চুল টানতে ব্যস্ত হয়ে পড়ে। নিশান্তের এমন বিব্রতকর পরিস্থিতি দেখে কপাল কুঁচকায় অনিতার। শুধুমাত্র এরকম একটা কমন একটা সত্যি ফাঁস হয়ে যাওয়ায় এতটা কেন করছে নিশান্ত ভেবে পায় না সে। ভাবনার মাঝেই অনিতার চোখ যেই নিশান্তের থরথর করে কাঁপতে থাকা ঠোঁট জোড়ায়। নিশান্তের ঠোঁট দেখেই মনে আবারও এক ফালি প্রশ্ন এসে হাতুড়ি পেটাতে শুরু করে তার। নিজের মনের ভেতরে এক নাগাড়ে তবলা বাজিয়ে চলা প্রশ্নগুলো কিউরিওসিটি দরুন আউড়ে বসে সে। আচ্ছা, আপনি কি লিপস্টিক ইউজ করেন? অনিতার এমন আহামক এই প্রশ্নে চুল টানা ছেড়ে দিয়ে বিস্ময়ে চোখ তুলে তাকায় নিশান্ত। অনিতা নিশান্তের জবাবের অপেক্ষা না করে দুধাপ এগিয়ে সোজা নিশান্তের ঠোঁটে আঙুল দিয়ে স্ক্র্যাপ করতে শুরু করে। এমন পাগলার টাইপ আকস্মিক ঘটনায় চোখ বড় বড় করে ফেলে নিশান্ত। অস্পষ্ট কণ্ঠস্বরে অনিতাকে দূরে সরিয়ে দিয়ে দুহাত দূরত্ব রেখে এক লাফে সরে এসে সে বলে,